টাকা দিয়ে সবকিছু কেনা যায়, তাই না? সম্মান, ক্ষমতা, এমনকি তথাকথিত ভালোবাসা, সবকিছুই। আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ির ক্ষমতা, কোনো কিছুরই অভাব নেই। কিন্তু আমি এমন একটা জিনিস খুঁজতে বেরিয়েছিলাম যা কোনোদিন টাকার বিনিময়ে পাওয়া যায় না। একটা খাঁটি হাসির, একটা নিঃস্বার্থ বন্ধুত্ব, আর এমন একজোড়া চোখ, যে চোখ আমার বাবার ব্যাংক ব্যালেন্সের দিকে নয়, সরাসরি আমার আত্মার দিকে থাকবে। এই সামান্য জিনিসটা খুঁজতে গিয়ে আমাকে পড়তে হয়েছিল এক অন্য মানুষের মুখোশ, এক বোকা সহজ সরল ছেলের মুখোশ। কিন্তু আমি জানতাম না এই মুখোশ পড়ার খেলাটা এত ভয়ঙ্কর হয়ে উঠবে, যে খেলায় আমি আমার সবকিছু হারাতে বসেছিলাম, এমনকি নিজেকেও। ঢাকা ভার্সিটির টিএসসি এলাকার একটি কোলাহলপূর্ণ দুপুর। ক্যান্টিনের ভেতরটা ছাত্রছাত্রীদের আড্ডা, হাসি আর চামচের টুংটাং শব্দে মুখরিত। এক কোণের টেবিলে দুটো প্লাস্টিকের চেয়ারে মুখোমুখি বসে আছে আবির আর রাশেদ। কিরে মামা, সিঙ্গারার ভিতরে কি আলু খুঁজা পাইতেছস না নাকি? এমন কইরা চায়া আসস কেন? মন হইতেছে দেশের সব চিন্তা এসে তোর মাথার উপরেই ভর করছে। রাশেদের কথায় আবিরের ধ্যান ভাঙে। সে সস লাইটের দিকে তাকিয়ে থাকা চোখ তুলে বন্ধুর দিকে তাকায়। তার মুখে এক চিলতে হাসি। আরে না, চিন্তা কম কেন? চিন্তা করে কি আর বিল গেটস হয়ে যাইমো? আমি তো হিসেব করতেছি অন্য কিছু। কি হিসাব? তোর মাথায় তো সারাদিন খালি আউল ফাউল হিসাবই ঘুরে। গত সপ্তাহে হিসাব করলি একটা মুরগি যদি দিনে 2টা কইরা ডিম দেয়, তাহলে 1 বছরে কয়টা ডিম দিব? আর সেই ডিম বেচা কেমনে বড় লোক হওয়া যায়? হইছিলি বড় লোক? আবির সিঙ্গারায় একটা কামড় বসে চিবোতে চিবোতে বলে, আরে দূর, ওই হিসাব তো ভুল আছিল। মুরগি তো আসলে রোজ ডিম দেয় না, মাঝে মধ্যে ছুটি কাটায়। কিন্তু আজকের হিসাবটা একেবারে পাকা। তুই খালি শোন। হইছে, তোর আর পাকা হিসাবে কাজ নাই। মামার কাছে চা আর সিঙ্গারার বিলটা দিবি কেমনে সেই হিসাব কর। দেখিস আবার যেন মামারে না পাম্পট্টি দিস যে মামা আজকার আইখা দেন, কালকে একসাথে দিমুলে। আরে আমার কি ফকির পাইছস? এ দেখ। আবির তার জিন্সের প্যাকেটে হাত ঢুকিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কয়েকটা ভাঁজ করা ময়লা নোট আর কিছু কয়েন বের করে টেবিলের ওপর রাখলো। এই দেখ, 4টা সিঙ্গারা 20 টাকা, আর 2 কাপ চা 10 টাকা, মোট 30 টাকা। আমার কাছে আছে একেবারে 30 টাকা। দেখলি, আজকে আমি 4 টাকার বড় লোক। এই 4 টাকা দিয়া ইচ্ছে করলে আমি দেশের অর্থনীতি ঘুরাইয়া দিতে পারি, বুঝলি? হ, বুঝছি। তোর এই 4 টাকা দিয়া ক্যান্টিনের মামাই বড় জোর আর 1 কাপ চা দিব, এর বেশি কিছু না। বাদ দে সব, সিরিয়াস কথা শুন। অ্যাসাইনমেন্টটা জমা দিছস? হ, দিছি তো। ওই যে মফিজ স্যারটা না, আরে স্যারে তো আমার খাতা পায় একেবারে খুশি হয়ে যাইব, এমন জিনিস লিখছি না। কি এমন লেখছস? তুই তো সারা রাত বসে বসে পাবজি খেললি, আমি দেখলাম না তোর পড়ার খবর। আরে বেটা, এইখানেই তো খেলা। মফিজ স্যার তো বইয়ের পড়া পছন্দই করে না, উনি চায় বাইরের জ্ঞান। আমি গুগল থেকে এমন কয়েকটা লাইন নামাইছি না, স্যার এ পইরা ভাববো আমি মনে হয় ক্লাসের সবচেয়ে জ্ঞানী পোলা। কপি পেস্ট কইরা ধরা খাইলে বুঝবি মজা। জ্ঞানী পোলা না, তখন হবি ক্লাসের সবচেয়ে বড় চোর। শুন, আমার টেনশন হইতেছে সামনের ফাইনাল পরীক্ষা নিয়া। পাশ করতে না পারলে আব্বা আমারে বাড়ির থেকে বাইর করে দিব। দোস্ত, চিন্তা করিস না, বাড়ি থেকে বাইর করে দিলে আমার কাছে চলে আসবি। আমার এক রুমে মেসে আমরা দুজন রাজার মতো থাকবো। একবেলা আমি খামো, আর একবেলা তুই না খায় থাকবি। একবেলা আমি খামো, আর একবেলা তুই না খায় থাকবি। কি সুন্দর জীবন, তাই না? ফাইজলামি রাখ, আমি সিরিয়াসলি কইতাছি। আর তোর ওই ম্যাচে তো একটা তেলা পোকা ঠিক মতো থাকতে পারবো না। তুই আমারে রাজার মতন রাখবি। তার চেয়ে বড় কথা, ওই দেখ কুইন এলিজাবেথ আইতাছে। রাশেদ ইশারা করতেই আবির ঘাড় ঘুরিয়ে ক্যান্টিনের দরজার দিকে তাকায়। পুরো ক্যান্টিনের কোলাহল যেন এই মুহূর্তের জন্য থেমে গেল। সবার চোখ দরজার দিকে। দামি সালোয়ার কামিজ, চোখে ব্র্যান্ডেড সানগ্লাস আর হাতে ডিজাইনার ব্যাগ নিয়ে ভেতরে ঢুকছে নীলা। তার সাথে আরও দুজন মেয়ে, সানিয়া আর রিমা। নীলার হাঁটা চলায় তাকানোর ভঙ্গিতে একটা অন্যরকম অহংকার। তার শরীর থেকে আসা দামি পারফিউমের মিষ্টি কড়া গন্ধটা যেন ক্যান্টিনের সিঙ্গারা চপের গন্ধকে মুহূর্তেই ছাপিয়ে গেল। আবির ফিসফিস করে বলে, বাবা, আজকে তো পুরোই আগুন লাগাই দিছে। মনে হইতেছে ডাইরেক্ট
প্যারিসের ফ্যাশন শো দেখা হাইটে আইতেছে। চুপ কর হারামজাদা, শুনলে তোর চামড়া তুইলা লবণ লাগাই দিব। এই মাইয়া হইল আনটাচেবল, এর দিকে তাকানো পাপ। এর বাপের নাকি টাকার ফ্যাক্টরি আছে। আরে রাখ তো টাকার ফ্যাক্টরি, মানুষ তো একে আসমান থেকে নামছে, দেখছস কেমনে তাকায়, মনে হয় আমরা সব পোকামাকড় আর উনি হইলেন রানী। নীলা তার বন্ধুদের নিয়ে একটি খালি টেবিলের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের টেবিলটা আবিরদের টেবিলের পাশে। যাওয়ার সময় নীলা এমনভাবে আবিরদের দিকে তাকালো যেন তারা কোনো আবর্জনা। নীলার বান্ধবী সানিয়া নাক কুচকে বলল, উফ নীলা, এই ক্যান্টিনে এত বাজে গন্ধ কেন? মনে হচ্ছে গরুর হাটে চলে এসেছি। তুই এখানে কেন এলি বলতো? নীলা ব্যাগটা টেবিলে রেখে তার ছেলের সাথে বলে, আরে ড্যাড, আজ আমার ড্রাইভারকে একটা জরুরি কাজে পাঠিয়েছি, তাই গাড়ি নিয়ে আসতে পারিনি। আর রিমার শখ হলো সে ভার্সিটির ক্যান্টিনে বিখ্যাত মামার কফি খাবে, তাই বাধ্য হয়ে এখানে আসা। নইলে আমার কি রুচি আছে নাকি এসব জায়গায় আসার? সরি ইয়ার, আমি জাস্ট একবার টেস্ট করতে চেয়েছিলাম, কিন্তু এখানকার পরিবেশটা আসলেই খুব টাউন মার্কেট। আর জাউন মার্কেট বলছিস? এটাকে বলে আস্তাবল। দেখছিস না কেমন গেও ভূতগুলো বসে আছে চারপাশে? মনে হচ্ছে জীবনে চেয়ার টেবিল দেখেনি। নীলার শেষের কথাটা আবির আর রাশেদের কানে পরিষ্কারভাবে পৌঁছালো। রাশেদ রাগে কটমট করে আবিরের দিকে তাকালো, কিন্তু আবিরের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে শুধু মুচকি হাসছে। কিরে, তোর গায়ে লাগতেছে না? ডাইরেক্ট গেউ ভূত কইল। আরে লাগবে কেন, উনি তো আর আমার নাম ধরে রাখে নাই। দেশে তো গৃহবধূর অভাব নেই, হয়তো অন্য কাউরে কইছে। তুই একটা আস্ত বেহায়া, তোর কোনো সেলফ রেসপেক্ট নাই। দূর, সেলফ রেসপেক্ট কি পকেটে বইরা গুরুম নাকি? পেটে খিদে লাগলে এই সেলফ রেসপেক্ট দিয়া সিঙ্গারা কেনা যায় না, বুঝলি? বাদ দে, চল মামারে বিলটা দিয়ে যাইগা। আবির চেয়ার ছেড়ে উঠে যাবে, ঠিক তখনই রাশেদ এমন একটা জোকস বলল যে আবির নিজেকে সামলাতে পারল না। সে হু হু করে হাসিতে ফেটে পড়ল। তার সেই হাসির দমকেই তার হাতে থাকা চায়ের কাপটা ফসকে গেল। গরম চাটুকু ছিটকে গিয়ে পড়ল পাশ দিয়ে হেঁটে যাওয়া নীলার ডিজাইনার জুতোর ওপর। মুহূর্তের জন্য সব কিছু যেন স্তব্ধ হয়ে গেল। নীলা প্রথমে কয়েক সেকেন্ড তার জুতার দিকে, তারপর চায়ের কাপের দিকে এবং সব শেষে আবিরের হতভম্ব চেহারার দিকেই তাকালো। তার ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল। হোয়াট দ্য, চোখ কি মাথায় তুলে হাঁটেন নাকি? আপনাদের মতো শ্রেণীর মানুষদের এটাই স্ট্যান্ডার্ড? কমন সেন্স বলতে কিচ্ছু নেই নাকি? নীলার চিৎকারে পুরো ক্যান্টিনের সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। আবির একটু অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিল। আরে একেবারে বাঘের মতো গর্জন করতেছেন কেন আপা? আমি তো ইচ্ছা করে নাই, ভুল হয়ে গেছে। পোলাপার মানুষ বলতে হইতেই পারে, তাই না? পোলা পান? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমার কত বড় ক্ষতি করেছেন তার কোনো ধারণা আছে আপনার? জানেন এই জুতোর দাম কত? আপনার পুরো মাসের হাত খরচের থেকেও বেশি। আপনি এটা আমাকে কিনে দিতে পারবেন? একদম ঠিক বলেছিস নীলা, এদের সাহস দিন দিন বেড়েই চলেছে। ভার্সিটিতে কিভাবে যে এরা পড়ার সুযোগ পায় সেটাই আমি বুঝি না। রাশেদ এবার চুপ থাকতে পারল না আর। দেখেন আপা, ও তো ইচ্ছা করে করেনি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এর জন্য এভাবে সবার সামনে ওকে অপমান করার কোনো মানে হয় না। ইউ শাট আপ। আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি। যখন বড়রা কথা বলে তখন আপনাদের মতো ছোট লোকদের কথা বলতে নেই। এই শিক্ষাটা পরিবার থেকে দেয়নি? ছোট লোক শব্দটা রাশিদের বুকে গিয়ে বিঁধল। সে কিছু বলতে যাবে, কিন্তু আবির তাকে হাত দিয়ে থামিয়ে দিল। আবিরের মুখে এখনো সেই সরল হাসিটাই লেগে আছে। আহারে আপা, আপনি এত রাগ করতেছেন কেন? রাগ করলে কিন্তু চেহারা নষ্ট হয়ে যায়। আর আপনার এত সুন্দর চেহারা, রাগ করলে তো ভালো দেখাইব না। খামোকা আমার বন্ধুর উপরে ছেলেছিলি করতেছেন। আমার চেহারা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর আপনার মতো একটা ছেলের সাথে কথা বলতো আমার রুচিতে পাচ্ছে। জাস্ট লুক অ্যাট দিস ম্যাস। এটা এখন আমি কিভাবে পরীক্ষা করব? আবির এক মুহূর্ত ভেবে তারপর পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা ময়লা রুমাল বের করে বলে, আরে এইটার লাগে এত চিন্তা? কোনো ব্যাপারে না, দেন আমি মুছে দিতে আসছি। আবির হাসি মুখে নিচু হয়ে তার ময়লা রুমালটা দিয়ে নীলার দামি জুতোটা মুছতে গেল। এই দৃশ্য দেখে নীলার বিতৃষ্ণা যেন চরমে পৌঁছালো। সে ভাবতেও পারেনি যে ছেলেটা এত নির্লজ্জ হতে পারে। হাউ ডিয়ার ইউ!
আপনার এই নোংরা ন্যাকড়া দিয়ে আমার জুতায় হাত দেওয়ার সাহস কোথা থেকে এলো? ডোন্ট টাচ মি। কথাটি বলেই নীলা আবিরের বুকে সজোরে একটা ধাক্কা মারল। ধাক্কার জন্য প্রস্তুত না থাকায় আবির টাল সামলাতে না পেরে ধপাস করে মাটিতে পড়ে গেল। টেবিলের কোনায় লেগে তার কপালটা সামান্য কেটে গেল। পুরো ক্যান্টিন নিস্তব্ধ। রাশেদ দৌড়ে এসে আবিরকে মাটি থেকে তুলল। আবির, তুই ঠিক আছিস? কপাল তো কেটে গেছে তোর। নীলা আবিরের কাটা কপালের দিকে এক মুহূর্তের জন্য তাকালো। তার চোখে রাগের বদলে সামান্য দ্বিধা ফুটে উঠল, কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। যেমন কুকুর তেমন মুকুর, এটাই ওর প্রাপ্য ছিল। নেক্সট টাইম কারোর সাথে লাগার আগে 10 বার ভাববে। কথাগুলো বলেই নীলা তার বন্ধুদের নিয়ে কটকট করে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে তার অহংকারী চাহনিটা যেন পুরো ক্যান্টিনের অপমানিত নীরবতাকে আরো ভারী করে দিয়ে গেল। আবির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে কপালের রক্তটা হাত দিয়ে মুছে রাশেদের দিকে তাকিয়ে আবারও সেই বোকাটে হাসিটা দিল। কিরে দেখলি মেয়েটার গায়ে কি পরিমাণ জোর? আমার এক দেখায় পালায় দিল। মনে হয় রোজ জিমে যায়। তুই এখনো ফাইজলামি করছিস? তোর কি আত্মসম্মানবোধ বলতে কিছু নাই? মেয়েটা তোকে সবার সামনে মেরে গেল, অপমান করলো, আর তুই হাসছিস? আরে দৌড়, একটা ধাক্কাই তো দিছে, গুলি তো আর করে নাই। বাদ দে তো এসব। চল মামারে বিলটা দিয়ে আসি। আমার 4 টাকা কিন্তু এখনো পকেটে আছে। আবিরের যেন কিছুই হয়নি এমনভাবে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গেল। রাশেদ অবাক হয়ে তার বন্ধুর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারছি না, আবির কি আসলেই এত বোকা, নাকি সে নিজের সব অপমান হাসির আড়ালে লুকিয়ে রাখতে শিখে গেছে? এই ঘটনা যে তাদের দুজনের জীবনে একটা বড় ঝড় নিয়ে আসতে চলেছে তার কোনো ধারণাই তাদের ছিল না। আগের দিনের ক্যান্টিনে সে ঘটনার রেশ কাটতে না কাটতে পরের দিন সকাল। বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের সবচেয়ে হ্যাশভারী প্রফেসর মফিজুর রহমান থমথমে মুখে ক্লাসে পায়চারি করছেন। তার হাতে একগাদা কাগজ। ক্লাসের প্রতিটা ছাত্রছাত্রীর মুখে রাজ্যের চিন্তা, যেন ফাঁসির রায় ঘোষণা করা হবে। তোমাদের এই সেমিস্টারের ফাইনাল প্রজেক্টের টপিক হলো দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন রুরাল ইকোনমিক্স অফ বাংলাদেশ। এটা কোনো সাধারণ অ্যাসাইনমেন্ট নয়, এটার উপর তোমাদের মোট 50 নম্বর নির্ভর করছে। মফিসারের ভারী গলার আওয়াজে পিনপতন নীরবতা নেমে এলো ক্লাসরুমে। আবির আর রাশিদ বসেছে পেছনের বেঞ্চে। রাশিদ টেনশনে নখ কামড়াচ্ছে আর আবির মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছে। তার কপালের কোণে গতকালের কেটে যাওয়া দাগটা এখনো স্পষ্ট। মামা, গেছি। এই টপিকের জিও তো আমি বুঝি না। রুরাল মানে তো গ্রাম, এইটুক খালি জানি। গ্লোবালাইজেশন দিয়ে কি হয়, খাইতে কেমন? আমার তো লাগতেছে এইবার আমি পাক্কা ফেল। আরে এত ডরাইলে চলবো? স্যারে তো এখন সব কথা কয় নাই, শোন আগে। এবং এই প্রজেক্টটা তোমাদের একা করতে হবে না, এটা একটা গ্রুপ প্রজেক্ট। প্রতি গ্রুপে 2 জন করে থাকবে। আমি চাই তোমরা একে অপরের সাথে মিলে কাজ করো, আইডিয়া শেয়ার করো। টিমওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। গ্রুপ প্রজেক্ট কথাটা শোনার সাথে সাথে ক্লাসের থমথমে ভাবটা একটু কাটলো। সবাই নিজেদের পছন্দের পার্টনারের দিকে তাকাতে শুরু করলো। রাশেদ আবিরের দিকে তাকিয়ে স্বস্তির হাসি হাসলো। ইফ বাঁচা গেল, তাইলে তো আর চিন্তা নেই। তুই আর আমি তো আছি। তুই গুগল থেকে নামাইবি আর আমি প্রিন্ট করে বাইন্ডিং করুম। আহা, কি সুন্দর টিম ওয়ার্ক। হয়েছে, তোর আর কামচুরি বুদ্ধি দেওয়া লাগবে না। প্রিন্ট করার লাগিয়া তোর গ্রুপে রাখলে আমার কপালে দুঃখ আছে। আগে তো শুনি স্যারের গ্রুপে কেমন বানায়। সামনের সারিতে বসা নীলা বরাবরের মতোই শান্ত আর আত্মবিশ্বাসী। তার পাশে বসা সানিয়া আর রিমা। সে মনে মনে ঠিক করে রেখেছে তার পার্টনার হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র নয়ন। সানিয়া নীলার কানে কানে বলে, নীলা, তুই তো নয়নের সাথে গ্রুপ করবি তাই না? স্যারের কাছে ও তো স্পেশাল। ওর সাথে থাকলে তোর A+ কেউ আটকাতে পারবে না। হবে আসলে আমি আমার স্ট্যান্ডার্ডের বাইরে কার সাথে কাজ করি না। ইউনার্স অলওয়েজ স্টেক টুগেদার। আর হ্যাঁ, গ্রুপ কে হবে সেটা তোমরা ঠিক করবে না, সেটা আমি ঠিক করব। আমি চাই ক্লাসের বিভিন্ন মানসিকতার ছাত্রছাত্রীরা একসাথে কাজ করুক, তাতে নতুন কিছু আইডিয়া বেরিয়ে আসবে। এই কথা শোনার পর ক্লাসে যেন বোমা ফাটলো। সবাই একসাথে স্যার প্লিজ বলে চিৎকার করে উঠল, কিন্তু মফিজ স্যার তার সিদ্ধান্তে অটল। সাইলেন্স, কোনো কথা হবে না। আমি যার যার নাম ডাকবো তারা একসাথে গ্রুপ হবে। আর
রোল নাম্বার 1 আফসানা, তোমার পার্টনার রোল নাম্বার 37 কালাম। স্যার একে একে নাম ডাকতে শুরু করলেন। রাশেদের নাম বলল ক্লাসের সবচেয়ে পড়ালেখা না করা মেয়ে তানিয়ার সাথে। রাশেদ হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। আবির তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাঁধে হাত রাখলো। কিরে মামা, মন খারাপ করলি? তানিয়া তো ভালোই, দেখতে তো একেবারে সিনেমার নায়িকাদের মতো। ওর লেগে গ্রুপ পেয়েছস, তোর তো চিন্তার কপাল। চুপ কর তুই। ওর চেহারা দিয়ে কি আমি পরীক্ষার খাতা ভরমু? ও তো ক লিখতে গেলে 1 ঘন্টা ভাবে। আমি তো এবার শিওর ফেল। আল্লাহ আমারে বাঁচাও। আবির বন্ধুর দুঃখে মনে মনে হাসলো, কিন্তু সে জানতো না তার নিজের কপালে কি লেখা আছে। স্যার প্রায় শেষের দিকেই চলে এসেছেন। নেক্সট রোল নাম্বার 14 নীলা চৌধুরী, তার পার্টনার হবে রোল নাম্বার 15-2 আবির হোসাইন। স্যারের মুখ থেকে নামটা বের হওয়ার সাথে সাথে ক্লাসরুমে যেন পারমাণবিক বোমা ফাটল। সবাই অবিশ্বাসের দৃষ্টিতে একবার আবিরের দিকে তাকাচ্ছে আর একবার নীলার দিকে। রাশেদ বিস্ময়ে মুখ হা করে আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির, তুই তুই নীলার লগে কেমনে কি? মামা, এটা তো মিরাকেল হয়ে গেল। আবিরের মুখেও বিস্ময়ের ছাপ। সে ভাবতেও পারেনি এমন কিছু হতে পারে, কিন্তু তার চেয়েও বড় ধাক্কাটা খেল নীলা। তার ফর্সা মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতেই পারছিল না। স্যার, এক্সকিউজ মি স্যার, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। প্লিজ লিস্টটা আরেকবার চেক করবেন। কেন ভুল হবে কেন নীলা? রোল 52 তো আবির হোসাইনি। তোমার কোনো কনফিউশন আছে? স্যার, কনফিউশন না, আসলে মানে নীলা কি বলবে ভেবে পাচ্ছিল না। সে কিভাবে বলবে যে গতকাল ক্যান্টিনে ঘটে যাওয়া ঘটনার পর এই ছেলের মুখও সে দেখতে চায় না। তার সাথে গ্রুপ প্রজেক্ট করা তো স্যার, দূরের আপনি কথা। তো জানেন এই প্রজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমার এমন কারোর সাথে কাজ করা উচিত যার সাথে আমার মেন্টাল ফ্রিকোয়েন্সি ম্যাচ করে। হাবিরের সাথে আমার সেটা করবে বলে মনে হয় না। মেন্টাল ফ্রিকোয়েন্সি? এটা কি কোনো রেডিও স্টেশন নীলা? আমি এখানে পার্টনারশিপ করাচ্ছি, ম্যারেজ মিডিয়া খুলিনি। আমি যা বলেছি সেটাই ফাইনাল। প্লিজ স্যার, আই ব্যাগ ইউ, আপনি আমাকে একা কাজ করতে দিন, তাও ভালো, কিন্তু ওর সাথে ইটস ইম্পসিবল। আপনি প্লিজ আমার গ্রুপটা চেক করে দিন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। নীলা, তুমি আমার ক্লাসের সবচেয়ে ব্রাইট স্টুডেন্টের একজন। তোমার কাছ থেকে আমি এই ধরনের ছেলে মানুষে আশা করিনি। আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। আবিরই তোমার পার্টনার, দ্যাটস ফাইনাল। এবার বসো। স্যারের কঠোর নির্দেশে নীলার আর কিছু বলার সাহস হলো না। সে হতাশ হয়ে ধপাস করে চেয়ারে বসে পড়ল। তার চোখে মুখে রাজ্যের অন্ধকার। সে তার দামি ব্যাগ থেকে ফোন বের করে টেবিলে এমনভাবে রাখলো যেন পুরো পৃথিবীর ওপর তাই রাখ। ঠিক তখনই আবির তার পেছনের বেঞ্চ থেকে উঠে নীলার পাশের খালি চেয়ারটায় এসে বসল। তার মুখে আবারও সেই চিরচেনা হাসি। টেনশন লইয়েন না ম্যাডাম, আমি আপনার বোঝা হব না। আপনি খালি কি কি করা লাগবো আমারে কয়ে দিন, আমি সব কয়ে দেবো। আপনি খালি ওকে কইলেই হইব। লিসেন, তুমি ভুলেও ভাববে না যে আমি তোমার সাথে কাজ করতে রাজি হয়েছি। স্যারের জন্য আমি চুপ করে আছি। এই প্রজেক্টের আশেপাশেও যদি আমি তোমাকে দেখি তাহলে তোমার জন্য খুব খারাপ হবে। আমি যা করার একাই করব। আরে একলা একলা কেন কষ্ট করবেন? গ্রুপ যখন বানাইছে তখন তো একসাথে কাম করা উচিত, তাই না? স্যারে কইল না টিম ওয়ার্ক। আপনি শহরের মাইয়া, আপনার মাথায় কত বুদ্ধি, আর আমি হইলাম গ্রামের পোলা। আমার গায়ে আছে অনেক শক্তি। আপনি বুদ্ধি দিবেন আর আমি খাটুম, দেখেন কি সুন্দর মিল। আবিরের কথা শুনে নীলার মনে হলো সে নিজের চুল নিজেই ছেড়ে। এই ছেলের সাথে কথা বলা মানে দেয়ালে মাথা ঠোকা। তোমার এই সস্তা ডায়লগ অন্য কাউকে গিয়ে দিও। আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না। জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। কিন্তু ম্যাডাম, প্রজেক্টটা তো জমা দেওয়া লাগবো। আপনি একা করলে তো স্যারে মাইন্ড করব। তখন যদি নাম্বার কমায় দেয় আপনার তো আবার A+ পাওয়া লাগবো, তাই না? ওকে ফাইন, তুমি যখন শুনবেই না তাহলে শোনো। কাল বিকেলে 5টায় তুমি ভার্সিটির লাইব্রেরিতে আসবে। 1 মিনিটের জন্য লেট করবে না। আর হ্যাঁ, তোমার ওই গেও পারফিউম মেখে আসবে না। সলিড কালারের কোনো শার্ট পরে আসবে। আর আসার আগে অন্তত 2বার গোসল করে আসবে। তোমার আশেপাশে আসলে আমার দম বন্ধ হয়ে আসে। ঠিক আছে ম্যাডাম, আপনি যা যা কইলেন সব অক্ষর অক্ষরে পালন করুন। একেরে 5বার গোসল করে আসবনে, তারপর তো আর গন্ধ লাগবো না, তাই না? আবিরের এই
নির্লজ্জ জবাবে নীলা আর কিছু বলার ভাষাই খুঁজে পেল না। সে রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ক্লাস শেষ হওয়ার ঘন্টা বেজে উঠল। আবির চেয়ার ছেড়ে উঠে তার বন্ধু রাশেদের কাছে ফিরে গেল। কিরে, কি কইল ম্যাডাম? রাজি সে তোর লগে কাজ করতে? হইব না মানে? একেবারে রাজি। কালকে লাইব্রেরিতে ডেটিংয়ে ডাকছে। ধুর, ফাইজলামি করিস না, সত্যি করে ক, কি হইছে? সত্যি তো কইলাম, তবে ডেটিংটা হইব বই খাতার লগে। কিন্তু দোস্ত, মায়াটার রাগ যত বেশি, দেখতে কিন্তু ততটাই সুন্দর, তাই না? আবির কথাটা বলে একটা চোখ মারল। রাশিদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ক্যান্টিনের ঘটনা, ক্লাসের অপমান, এত কিছুর পরেও আবিরের মধ্যে কোনো রাগ বা দুঃখের চিহ্ন নেই। রাশিদ বুঝতেই পারছিল এই সহজ সরল ছেলেটার ভিতরে এমন কিছু একটা আছে যা আমি ধরতে পারছি না। আর অন্যদিকে নীলার রাগে ক্ষোভে ফুসতে ফুসতে ক্লাস থেকে বেরিয়ে গেল। সে জানেও না এই গেও ভূত ছেলেটাই তার জীবনের সব হিসাব নিকাশ উলটপালট করে দিতে চলেছে। পরদিন বিকেল ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরির 3 তলার কোণার একটি টেবিলে বসে আছে নীলা। তার সামনে ম্যাকবুকে প্রো খোলা, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মোটে মোটে বই আর জার্নাল। তার পরনে সাধারণ কিন্তু মার্জিত পোশাক, তবে চেহারায় বিরক্তি আর অধৈর্যের ছাপ স্পষ্ট। সে বারবার ঘড়ির দিকেই তাকাচ্ছে। 5টা বেজে 2 মিনিট, এখনও আসার নামই নেই। বলেছিলাম না 1 মিনিটও লেট না করতে। এদের সময় জ্ঞান বলে কিচ্ছু থাকে না, জাস্ট আনবিলিভেবল। নীলা আপন মনে গজগজ করতে করতে ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলো। ঠিক তখনই তার সামনে একটা ছায়া পড়ল। সে মুখ তুলে তাকাতেই দেখলো আবির দাঁড়িয়ে আছে। তার পরনে একটা নীল রঙের সাদামাটা শার্ট, যেটা সম্ভবত তার সেরা পোশাক হিসেবেই বেছে নিয়েছে। চুলগুলো ভেজা, আঁচড়ানো, মুখে সেই পরিচিত সরল হাসি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি কি দেরি করে ফেললাম? ওয়ালাইকুম আসসালাম। আর মাত্র 3 মিনিট হলে আমি তোমাকে ছাড়াই কাজ শুরু করে দিতাম। নেক্সট টাইম থেকে সময় মতো আসবে। এটা তোমার গ্রাম নয় যে যখন ইচ্ছে আসবে যখন ইচ্ছে চলে যাবে। হ্যাঁ না ম্যাডাম, আমি তো একেবারে টাইম মতো আইছিলাম, কিন্তু লাইব্রেরির দরজা দারোয়ান মামা আমার ব্যাগ চেক করতে গিয়ে যা তা অবস্থা। আমার ব্যাগে নাকি ভার্সিটির বইয়ের চাইতে বাজারে পর্দা বেশি পাইছে, তাই একটু দেরি হয়ে গেল, মাফ করে দেন। বসো এখানে। আর শোনো, এখানে অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। লাইব্রেরিতে সাইলেন্স মেনটেন করতে হয়। এই বেসিক ম্যানার্সটা আশা করি তোমার আছে। হ একেবারে আছে। আমি তো কোনো কথাই কমো না। এই যে আমি বসলাম, আপনি খালি আমার হুকুম দেবেন আর আমি পালন করুন। আমি হইলাম আপনার আলাদিনের চেরাগের দৈত্য। আমার কোনো দৈত্যর প্রয়োজন নেই। যা বলছি মন দিয়ে শোনো। এটা হলো আমাদের টপিক। আমি অলরেডি কিছু বেসিক রিসার্চ করে ফেলেছি। টপিকটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি: ইন্ট্রোডাকশন, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক ইম্প্যাক্ট, সোশ্যাল কনসিকুয়েন্সি আর কনক্লুশন। নীলা প্রফেশনালদের মতো তার ম্যাকবুকের স্ক্রিনটা আবিরের দিকে ঘুরিয়ে দিল। আবির স্ক্রিনের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে কিছুই বুঝতে পারছে না। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলতে পারছো না? না মানে ম্যাডাম, আপনার এই ল্যাপটপের স্ক্রিনটা কি সুন্দর চকচক করতেছে। আমাদের গ্রামের টিভিতে তো এত রং নেই, কি দিয়ে বানান এগুলা? ওহ গড, তুমি প্লিজ চুপ করো, জাস্ট চুপ করো। তোমাকে কিছু বুঝতে হবে না। আমি যা করতে বলবো তুমি শুধু তাই করবে, পারবে তো? হ 100 বার পারম। কন কি করা লাগবো? মাটি কাটা লাগলে মাটি কাটুন, ইট ভাঙা লাগলে ইট ভাঙতে পারম। আমার গায়ে অনেক জোর আছে। এখানে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না, তোমাকে বই খুঁজে আনতে হবে। আমি তোমাকে কিছু বইয়ের নাম আর লেখকের নাম দিয়ে দিচ্ছি। তুমি ইকোনমিক্স সেকশন থেকে এই বইগুলো খুঁজে নিয়ে আসবে, যাও। নীলা একটা কাগজে কয়েকটি বইয়ের নাম লিখে আবিরের দিকে এগিয়ে দিল। আবির কাগজটা হাতে নিয়ে এমনভাবে দেখলো যেন সে কোনো গুপ্তধনের মানচিত্র পেয়েছে। ঠিক আছে ম্যাডাম, আমি একেবারে নিমিষের মধ্যেই লই আইতেছি। আবির প্রায় দৌড়ে বইয়ের তাকগুলোর দিকে চলে গেল। নীলা হতাশ হয়ে আবারও তার ল্যাপটপে মনোযোগ দিল। প্রায় 15 মিনিট পর আবির দুটো বই হাতে করে ফিরে এলো। ম্যাডাম পাইছি, কিন্তু আপনি তো 5টা বইয়ের নাম দিয়েছিলেন, আমি পাইলাম মাত্র 2টা। বাকিগুলো তো খুঁজেই পেলাম না। মনে হয় কেউ চুরি করে লইয়া গেছে। চুরি করবে মানে? এটা কি কাঁচা বাজার নাকি যে বই চুরি হবে? তুমি ঠিক মতো খুঁজেছো? সেলফ নাম্বার, অর্থের নাম সব মিলিয়ে দেখেছো? ম্যাডাম, একেবারে সব মিলাইছি, কিন্তু পাই নাই। ওই নামের কোনো বই নাই এখানে। তোমাকে দিয়ে যে কোনো কাজ হবে না সেটা আমি আগেই জানতাম। চলো আমার সাথে, আমাকেই খুঁজে বের করতে হবে।
নীলা আবিরকে নিয়ে ইকোনমিক্স সেকশনের দিকেই গেল। আবির তাকে যে শেলফটা দেখিয়েছিল সেখানে গিয়ে নীলা নিজেই বইগুলো খুঁজতে লাগলো। কয়েক মিনিট খোঁজার পরই সে আবিরের দিকে রাগী চোখে তাকালো। হেই তো, সবগুলো বই তো এখানেই আছে, তাহলে তুমি খুঁজে পাওনি কেন? চোখে কি কোনো সমস্যা আছে তোমার? আরে এখানে কেমনে এলো? আমি যখন খুঁজলাম তখন তো আসছিল না, নিশ্চয়ই কোনো বুথে এনে রেখে দিয়েছে। নীলা চিৎকার করতে গিয়েও নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে বলল, ভূত রাখেনি, তুমি ঠিক মতো দেখোনি, কারণ তুমি একটা আস্ত অপদার্থ। একটা সহজ কাজও তুমি ঠিকমতো করতে পারলে না। যাও, বইগুলো নিয়ে টেবিলে যাও, আর কোনো কাজ তোমাকে দিয়ে হবে না, জাস্ট চুপ করে এক কোণায় বসে থাকবে। আবির আর কিছু না বলে চুপচাপ বইগুলো নিয়ে টেবিলে ফিরে গেল। নীলাও তার পেছন পেছন এলো। আবির এক কোনায় চুপচাপ বসে রইল আর নীলা একা একাই কাজ করতে লাগলো। সে একের পর এক বই পড়ছে, নোট দিচ্ছে, ল্যাপটপে টাইপ করছে। প্রায় 1 ঘন্টা কেটে গেল। লাইব্রেরিতে তখন লোকজনের আনাগোনা কমে এসেছে। আবির চুপচাপ বসে নীলার কাজ করা দেখছিল, মনে মনে বলে, মেয়েটার মনোযোগ কতটা গভীর। রাগী আর অহংকারী হলেও কাজের প্রতি তার নিষ্ঠা আছে। কাজ করতে করতে নীলা একটা জায়গায় এসে আটকে গেল। সে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব নিয়ে একটা ডেটা চার্ট বিশ্লেষণ করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই মিলাতে পারছিল না। জার্নালের জটিল পরিসংখ্যান আর গ্রাফটা তাকে বিভ্রান্ত করে দিচ্ছিল। উফ, হোয়াট ইজ দিস? এই ডেটা পয়েন্টটা এখানে কেন? আর এই গ্রাফের এক্সপোনেনশিয়াল গ্রোথটা তো কোনো থিওরির সাথেই মিলছে না। হোয়াটস রং? নীলা কয়েকবার চেষ্টা করেও যখন ব্যর্থ হলো তখন সে হতাশ হয়েই চুলে হাত চালালো। তার বিরক্তি আর অসহায়ত্ব দেখে আবির একবার আর চুপ করে বসে থাকতে পারলো না। ম্যাডাম, কিছু কি হয়েছে? আপনার খুব চিন্তিত লাগতেছে। তোমাকে না বলেছি চুপ করে থাকতে? আমি একটা প্রবলেমে পড়েছি, সেটা তোমার মতো মানুষের পক্ষে বোঝা সম্ভব না। সো ডোন্ট ডিস্টার্ব মি। যদি কিছু মনে না করেন, আমি কি একবারে দেখতে পারি? মানে কি সমস্যা হয়েছে? তুমি তুমি দেখবে? যে ছেলে বইয়ের তাক থেকে বই খুঁজে বের করতে পারে না, সে আবার ইকোনমিক্সের জটিল যেটা অ্যানালাইসিস বুঝবে? ডোন্ট জোক। আরে চুপ করুন কেন? একবার দেখাইতে তো আর দোষ নেই। যদি কিছু করতে না পারি তাহলে নাই, কিন্তু চেষ্টা করে তো দেখতে পারি, তাই না? আমাদের গ্রামের স্কুলের মাস্টার কইতো চেষ্টা করলে নাকি ভাগও মারা যায়। আবিরের এই অদ্ভুত যুক্তিতে নীলার কেন জানি একটু মায়া হলো। সে ভাবলো, দেখাই যাক না এই গেও ভুট্টা কি বুঝে। ওকে ফাইন, দেখো, কিন্তু যদি 1 মিনিটের বেশি সময় নাও তাহলে আমি কিন্তু তোমাকে এখান থেকে বের করে দেব। নীলা ল্যাপটপটা আবিরের দিকে ঘুরিয়ে দিল। আবির চেয়ারটা টেনে স্ক্রিনের কাছে ঝুঁকে পড়ল। সে কয়েক সেকেন্ড গ্রাফ আর ডেটাগুলোর দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। তার চোখ দুটো স্থির, মুখে কোনো হাসি নেই। এই প্রথম নীলা আবিরকে এত সিরিয়াসভাবে কিছু দেখতে দেখল। আবির কিছুক্ষণ পর খুব স্বাভাবিক গলায় বলল, ম্যাডাম, আপনি তো একটা ছোট ভুল করতেছেন। ভুল? আমি কি ভুল? আপনি তো র ডেটা লইয়া কাজ করতেছেন, কিন্তু এই জার্নালের ফুট নোটে তো লেখে আছে এই ডেটাটারে সিজনালি অ্যাডজাস্ট করে নিতে হইব, কারণ আমাদের দেশের গ্রামের অর্থনীতি তো ফসলের মৌসুমের উপর অনেকখানি নির্ভর করে। আপনি যদি সিজনাল ফ্যাক্টরটা বাদ না দেন তাইলে তো হিসেব গরমিল হইবই। আবিরের কথা শুনে নীলা বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে দ্রুত জার্নালের ফুটনোটের দিকে তাকালো এবং দেখলো আবির যা বলছে তা অক্ষরে অক্ষরে সত্যি। এতক্ষণ ধরে এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়ালই করেনি সে। আর এই গ্রাফটা তো লগারিদমিক স্কেলে আঁকা। আপনি হয়তো নর্মাল স্কেল ভাইবা হিসাব করতেছেন, তাই আপনার কাছে এটা এক্সপেন্সিয়াল মনে হইতেছে। এটা আসলে একটা স্টেডি গ্রোথ রেট দেখাইতেছে। আপনি যদি ডেটাটারে অ্যাডজাস্ট করে নতুন করে প্লট করেন তাহলে দেখবেন সব থিওরির লগেই মিলে যাইব। আবির খুব সহজভাবে কথাগুলো বলে আবার তার ছেড়ে গিয়ে বসলো, কিন্তু নীলা যেন বরফের মতো জমে গেছে। সে অবিশ্বাসী দৃষ্টিতে একবার আবিরের দিকে তাকাচ্ছে আর একবার ল্যাপটপের স্ক্রিনের দিকে। তার মাথায় কাজ করছে না। যে ছেলেকে আমি একটা অশিক্ষিত গেও ভূত ভেবেছি, সে কিভাবে ইকোনমিক্সের এত জটিল একটা বিষয় এত সহজে ধরে ফেললো? তুমি তুমি কিভাবে জানলে এসব? আরে আমি আবার কি জানবো, ওই তো বইয়ের মধ্যেই লেখা ছিল তাই কইলাম। আমার কি আর এত বুদ্ধি আছে? সব তো বইয়েরই কেরামতি। আবির কথাটা খুব হালকাভাবে বললেও নীলার বুঝতে বাকি রইল না যে শুধু বইয়ের কেরামতি নয়, এই ছেলের মধ্যে এমন কিছু আছে যা সেটা সাধারণ আচরণের আড়ালে লুকিয়ে রেখেছে।
এই প্রথমবার নীলার মনে হলো আবিরের জন্য ঘৃণা বা বিরক্তির বদলে এক ধরনের কৌতূহল জন্মালো। তার অহংকারের দেয়ালে যেন প্রথম ফাটল ধরল। সে কিছু না বলেই চুপচাপ আবিরের কথা মতো ডেটা অ্যাডজাস্ট করতে লাগলো এবং অবাক হয়ে দেখল সমস্যাটার আসলেই সমাধান হয়ে গেছে। রাত প্রায় 10টা। গুলশানের অভিজাত এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চৌধুরী ম্যানশনের 3 তলার প্রশস্ত বারান্দায় বসে আছে নীলা। তার হাতে দামি কফির মগ, কিন্তু সেই দিকে তার কোনো খেয়াল নেই। পূর্ণিমার চাঁদের আলোয় তার চিন্তিত মুখটা আরও বেশি মায়াবী লাগছে। তার মাথায় বারবার লাইব্রেরির সেই ঘটনাটাই ঘুরপাক খাচ্ছে। কিভাবে সম্ভব? একটা ছেলে যার কথা বলার ভঙ্গি, চালচলন সব কিছু এত সাধারণ, সে কিভাবে ইকোনমিক্সের এত গভীর একটা বিষয় নিয়ে কথা বলতে পারে? লগারিদমিক স্কল, সিজনালি অ্যাডজাস্টেড ডেটা, এই ট্রামগুলো তো এমনভাবে বলছিল যেন এগুলো ওর কাছে পানি ভাত। ব্যাপারটা কি? নীলার ভাবনার মাঝেই তার আইফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ড্যাড নামটা। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম ড্যাড। ফোনের ওপাশ থেকে ভেসে এলো নীলার বাবা মিস্টার আসলাম চৌধুরীর চিন্তিত কণ্ঠ। ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছিস তুই? ডিনার করেছিস? হ্যাঁ ড্যাড, করছি, কিন্তু তুমি এখনো অফিস থেকে ফেরোনি? অনেক রাত তো হলো। আর বলিস না মা, অফিসের যা অবস্থা তাতে মনে হচ্ছে এখানে একটা বিছানা পেতে থাকতে হবে। টেনশনে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কেন, আবার কি হয়েছে? নতুন কোনো প্রজেক্ট নিয়ে সমস্যা? আরে নতুন প্রজেক্ট তো এখন স্বপ্নের মতো মনে হচ্ছে। পুরনো ব্যবসাটা টিকিয়ে রাখতে পারলেই বাঁচি। তুই তো জানিস টেক্সটাইল সেক্টরে এখন কি পরিমাণ কম্পিটিশন। আমাদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। বিদেশি বায়াররা অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে, ব্যাংক লোন শোধ করার তারিখও ঘনিয়ে আসছে। ড্যাড, তুমি এত টেনশন করো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের কোম্পানি তো অনেক পুরানো আর নাম করা, একটা না একটা উপায় নিশ্চয়ই বের হবে। উপায় একটাই আছে মা, একটাই, আর সেটা হলো আহাদ গ্রুপের সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চার ডিলটা। যদি ডিলটা আমরা ফাইনাল করতে পারি তাহলে শুধু এবারের মতো নয়, আগামী 10 বছরের জন্য আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। আহাদ গ্রুপ হলো এই দেশের বিজনেস ইন্ডাস্ট্রির কিং। ওদের সাথে হাত মেলাতে পারলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আহাদ গ্রুপ, হ্যাঁ আমি শুনেছি ওদের কথা, কিন্তু ওদের সাথে ডিল করা তো নিশ্চয়ই কোনো কঠিন হবে। ওরা তো সবার সাথে ব্যবসা করে না। কঠিন না মা, প্রায় অসম্ভব। আমি গত 6 মাস ধরে চেষ্টা করে যাচ্ছি। কত বড় বড় কর্তা ব্যক্তিদের ধরেছে, কিন্তু চেয়ারম্যান সাহেব আহাদ হোসেন কারো সুপারিশেই কান দেন না। তিনি নাকি নিজের বিচার বুদ্ধির উপরেই চলেন। তার সাথে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই তো ভাগ্যের ব্যাপার। তাহলে এখন উপায়? তুমি এত হতাশা হচ্ছ কেন? একটা উপায় হয়তো আছে, তবে সেটা খুবই আনকনভেনশনাল। কি উপায় ড্যাড, আমাকে বলো। আমি ভেতর থেকে একটা খবর পেয়েছি, আহাদ সাহেবের নাকি একটাই ছেলে, কিন্তু ছেলেটা নাকি বাপের মতো নয়। সে নাকি খুবই সাধারণ জীবনযাপন করে। বাবার এত বড় ব্যবসা থাকতেও সে নাকি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, লোকাল বাসে ঘোরে। কেউ তাকে চেনেও না, কারণ সে নিজের পরিচয় গোপন রাখে। ছোটবেলায় বাহিরে ছিল। তাই নাকি? অবাক করার মতো তো, কিন্তু তাতে আমাদের কী লাভ? সেই ছেলের সাথে তো আমাদের কোনো যোগাযোগই নেই। সেটাই তো কথা মা, যদি কোনোভাবে যদি আমরা সেই ছেলেটার সাথে একটা যোগাযোগ স্থাপন করতে পারতাম, যদি তাকে বোঝাতে পারতাম যে আমাদের ডিলটা কতটা গুরুত্বপূর্ণ। শুনেছি আহাদ সাহেব তার ছেলেকে খুব ভালোবাসেন। ছেলে যদি একবার তাকে অনুরোধ করে তাহলে তিনি হয়তো না করতে পারবেন না। কিন্তু ড্যাড, এটা কিভাবে সম্ভব? যে ছেলে নিজের পরিচয় লুকিয়ে রাখে তাকে আমরা খুঁজে বের করব কিভাবে? আর খুঁজে পেলেই বা কী হবে? সে কি আমাদের মতো একটা কোম্পানির জন্য তার বাবার কাছে সুপারিশ করতে যাবে? এটা তো সিনেমার গল্পের মতো শোনাচ্ছে। আমি জানি মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। আমার হাতে আর কোনো অপশন নেই। তুই তো ঢাকা ভার্সিটিতেই পড়িস, দেখ না একটু খোঁজ খবর নিয়ে যদি কিছু জানা যায়।
ঢাকা ভার্সিটির নামটা শোনার সাথে সাথে লাইব্রেরিতে দেখা আবিরের মুখটা নীলার চোখের সামনে ভেসে উঠল। তার সহজ সরল কথা, অদ্ভুত আচরণ আর তার আড়ালে লুকিয়ে থাকা বুদ্ধির ঝলক সব কিছু একসাথে তার মাথায় তালগোল পাকিয়ে দিল। ঢাকা ভার্সিটি, হ্যাঁ পড়ি তো। কি হলো মা, চুপ করে গেলি কেন? কিছু ভাবছিস? না না, কিছু না ড্যাড। আমি ভাবছিলাম ভার্সিটিতে তো হাজার হাজার ছাত্র, তার মধ্যে থেকে একজনকে খুঁজে বের করা তো খড়ের গাথায় সুই খোঁজার মতো। তাছাড়া আমার এসব নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? সামনে ফাইনাল প্রজেক্ট, প্রেজেন্টেশন, অনেক চাপ। নীলা ইচ্ছে করেই আবিরের ব্যাপারটা এড়িয়ে গেল। কেন যেন তার মন চাইলো না এই অদ্ভুত ছেলেটার কথা সে তার বাবাকে বলুক। তা অবশ্য ঠিক, তোর উপর আমি চাপটা দিতে পারি না। ঠিক আছে মা, তুই নিজের পড়াশোনা নিয়ে থাক, আমি অন্য কোনো উপায় বের করার চেষ্টা করছি। তুই নিজের খেয়াল রাখিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ড্যাড। ফোনটা কেটে দিয়ে নীলা আবারও কফির মগটা হাতে নিল, কিন্তু তার মন থেকে চিন্তাটা গেল না। সে আনমনে কফিতে চুমুক দিতে দিতে আবারও আবিরের কথা ভাবতে লাগলো। যদি আবিরই সেই ছেলে হয়। না না, কী সব আবল তাবল ভাবছি আমি। অসম্ভব। ওর পোশাক আশাক, কথা বলার ধরন, ওর ময়লা রুমালটা কোনোভাবে আহাত গ্রুপের ছেলের সাথে মেলে না। হয়তো ও গ্রামের কোনো গরিব মেধাবী ছাত্র, বৃত্তি নিয়ে ভার্সিটিতে পড়েছে। হ্যাঁ, এটাই হতে পারে। আমি খামোকা ওকে নিয়ে এত ভাবছি। দূর। নীলা নিজেকেই নিজে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার মনের গভীরে একটা সন্দেহের বীজ রোপিত হয়ে গেল। সে ঠিক করলো আগামীকাল প্রজেক্টের কাজের সময় আবিরকে নিয়ে আরও জানার চেষ্টা করব। তার এই সাধারণ মুখোশের আড়ালে আসলে কোনো রহস্য লুকিয়ে আছে কি না, সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। এই একটা ফোন কল যে তার জীবন এবং চিন্তাভাবনার মোড় ঘুরিয়ে দেবে, সেটা সে তখনও কল্পনাও করতে পারেনি। যে ছেলেকে সে ঘৃণা করত, এখন তাকে নিয়েই তার মনে জন্ম নিচ্ছে তীব্র কৌতূহল। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের সামনের চত্বর। গত 2 দিনের প্রজেক্টের কাজ নীলার সব ধারণা ওলটপালট করে দিয়েছে। সে, সানিয়া আর রিমা তাদের পার্ক করে রাখা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। আকাশের মুখ ভার। আচ্ছা নীলা, তুই কি খেয়াল করেছিস আবির ছেলেটা কেমন যেন? মাঝে মাঝে এমন সব কথা বলে, মনে হয় যেন কিছুই জানে না। আবার পরক্ষণই এমন একটা পয়েন্ট ধরে যেটা আমাদের প্রফেসরও হয়তো খেয়াল করেননি। তাই নাকি? আমি তো তেমন কিছু খেয়াল করিনি। আমার কাছে তো ওকে আগের মতোই একটা গেও ভূত মনে হয়। এই না, তুই মিথ্যে বলছিস। সেদিন লাইব্রেরিতেও ও তোকে যেভাবে হেল্প করলো, তারপর থেকে তুই কেমন জানি চুপচাপ হয়ে গিয়েছিস। ঘটনা কি বলতো? তোদের মধ্যে কিছু চলছে নাকি? হোয়াট রাবিশ! আমাদের সাথে চলবে ওর মতো একটা ছেলের, যার একটা ঠিকঠাক শার্ট কেনার পয়সা নেই। ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। আমি শুধু প্রজেক্টের জন্য ওর সাথে কথা বলি, এর বেশি কিছু না। বুঝতে পেরেছিস? ওকে ওকে, চিল। এত হাইপার হচ্ছিস কেন? আমরা তো জাস্ট মজা করছিলাম। চল, আজ রাতে ক্লাব মিররে পার্টি আছে, মুড ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, যাওয়া যেতে পারে, কিন্তু তার আগে আমাকে বাড়ি ফিরতে হবে। আকাশের অবস্থা দেখেছিস? মনে হচ্ছে আজ ঢাকা শহরে ভেসে যাবে। কথা বলতে বলতেই তারা গাড়ির কাছে পৌঁছে যায়। নীলা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতেই একটা অদ্ভুত ঘর ঘর শব্দ হলো। কয়েকবার চেষ্টার পর গাড়িটা স্টার্ট নিল বটে, কিন্তু তার একটা রেশ রয়েই গেল। ভার্সিটি এলাকা ছেড়ে শাহবাগের দিকে এগোতেই ঝুম বৃষ্টি নামলো। ও শিট, কি ভয়ঙ্কর বৃষ্টি! আমার নতুন ড্রেসটার কি হবে? আজই তো এটা কিনলাম। চুপ কর তো। এখন ড্রেসের চিন্তা বাদ দিয়ে দোয়া কর যেন ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছাতে পারি। নীলার কথা শেষ না হতে হতেই শাহবাগ মোড়ের সিগন্যালে এসে গাড়িটা একটা বড় ঝাঁকুনি দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেল। পেছনের গাড়িগুলো একটানা হর্ন বাজিয়ে চলেছে। হাই আল্লাহ, এখন কি হবে? মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলার আগে স্টিয়ারিং হুইলে একটা ঘুষি মেরে বলে, ড্যাম ইট! আমি জানতাম এমন কিছুই হবে। সকাল থেকে প্রবলেম করছিল, ড্যাডকে বলছিলাম। উফ! এমন সময় একজন ট্রাফিক পুলিশ তাদের গাড়ির জানালায় টোকা দিল। গাড়ি নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? আমি কিভাবে সাইড করব? শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশ আর আশেপাশের কয়েকজন লোকের সাহায্যে গাড়িটা কোনো মতে ঠেলে রাস্তার একপাশে নেওয়া হলো। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তারা এখন মুষলধারে বৃষ্টির মধ্যে মাঝ রাস্তায় আটকে পড়েছে।
সানিয়া ফোনে কথা বলছে আর তার বয়ফ্রেন্ডের সাথে। হ্যালো রনি, তুমি কোথায়? ইমিডিয়েটলি গাড়ি নিয়ে শাহবাগে চলে আসো, আমি এখানে ফেঁসে গেছি। হ্যাঁ, নীলার গাড়ি ব্রেকডাউন করেছে। ওকে, আই এম ওয়েটিং। সানিয়া ফোনে কথা শেষ করে বলে, সরি নীলা, রনি এসে আমাকে পিক করে নেবে। তুই কিছু মনে করিস না প্লিজ, আমার একটা জরুরি কাজ আছে। আমারও ড্রাইভারকে কল দিতে হবে। তুই ম্যানেজ করে নিতে পারবি তো নীলা? ইটস ওকে। নীলা আর কোনো উত্তর দেওয়ার আগেই তারা একে একে চলে গেল। নীলা একা অসহায়ভাবে গাড়ির ভেতর বসে রইল। তার দামি পোশাক, অহংকার, আত্মবিশ্বাস সবকিছু যেন বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছিল। উপায় না দেখে সে গাড়ির দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। কিছু বোঝার আগে বৃষ্টির পানি তাকে ভিজিয়ে দিল। ঠিক তখনই একটা কালো ছাতা তার মাথার উপর এসে পড়ল। নীলা চমকে পাশে তাকাতেই দেখল আবির দাঁড়িয়ে আছে, তার মুখে সেই চিরচেনা সরল হাসি। কি ব্যাপার ম্যাডাম, আপনার উড়োজাহাজকে রাস্তায় ল্যান্ড করছে নাকি? পানি খেয়ে তো মনে হতেছে আর উড়বো না। তুমি তুমি এখানে কি করছো? আমি তো ম্যাডাম গরিব মানুষ, বাসে লেগে খাড়াই আসছিলাম। তারপর দেখি আসমানের এক পুরে রাস্তাঘাটে ভিজতেছে, তাই ভাবলাম একটু আগায় আইসা দেখি কোনো সাহায্য লাগবে কিনা। আমার কোনো সাহায্যের দরকার নেই, তুমি যেতে পারো। তাই নাকি? কিন্তু আসমানের যা অবস্থা তাতে তো মনে হইতেছে সাহায্যের খুব দরকার হইব। আপনার গাড়ি তো পুরাই গোসল করতেছে, এইটা আর আজকে স্টার্ট হইব না। কি করবেন ঠিক করছেন, নাকি এখানে রাত কাটানোর প্ল্যান আছে? আমি একটা সিএনজি নিয়ে চলে যাব, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। এই বৃষ্টিতে সিএনজি? ম্যাডাম, আপনি তো দেখি দিনের বেলায় তারা থাকার স্বপ্ন দেখতেছেন। এই সময় কোনো সিএনজি হলে আপনার এই গোলশানে লয়ে যেতে রাজি হইব না। আর রাজি হইলেও যা ভাড়া চাইব তাতে আপনার বাপের অর্ধেক সম্পত্তি লেখা লাগবে। আমার কথা বিশেষ না হলে চেষ্টা করে দেখতে পারেন। তাহলে আমি এখন কি করব? চিন্তা করেন না, আমি দেখতে কোনো চিন্তা নেই। আপনি খালি ছাতার তলে চুপচুপ খাড়ান, আমি আপনার লাগে একটা ব্যবস্থা করতেছি। কথাটি বলেই আবির ছাতাটা নীলার হাতে ধরিয়ে দিয়ে নিজেই বৃষ্টির মধ্যে নেমে গেল। সে রাস্তার ধারে গিয়ে চলন্ত সিএনজিগুলোকে থামানোর জন্য হাত দেখাতে লাগলো। নীলা ছাতার নিচে দাঁড়িয়ে আবিরের চেষ্টা দেখছিল। সে দেখছিল কিভাবে ছেলেটা তার জন্য কাক ভেজা হচ্ছে, কিভাবে প্রত্যেকটা সিএনজি ড্রাইভারের সাথে কথা বলছে। তার হাইফাই বন্ধুদের ফেলে যাওয়ার দৃশ্যটার সাথে এই দৃশ্যটা সে কিছুতেই মিলাতে পারছিল না। আবির একটা সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে হতাশ হয়ে ফিরে এসে বলে, উফ, কি তেজ রে বাবা! হয় ডাবল ভাড়ার উপরে আরো 100 টাকা দিলে যাইব। ডাকাতি শুরু করছে এরা, এদের তো ভুক্ত অধিকারে মামলা দেওয়া উচিত। দিয়ে দাও না, যা চাই তাই দিয়ে দাও। আমি এখন শুধু বাড়ি ফিরতে চাই, প্লিজ। আরে না ম্যাডাম, আপনার টাকা কি গাছের পাতা নাকি যে ছিঁড়ে ছিঁড়ে দেবেন? এগুলা ওদের চালাকি। বিপদে পড়া মানুষ পাইলে ওরা এমনি করে। খারাপ না, আমি দেখতেছি। আপনি শুধু ভিজবেন না, ছাতার নিচে ঠিকঠাক মতো দাঁড়ান। আবির আবারও চেষ্টায় লেগে পড়ল। অবশেষে একটা খালি সিএনজি এসে থামল। মামা, গুলশানে যাবেন? জামু, কিন্তু ভাড়া মিটারে যা আসবো তার ডাবল দেওয়া লাগবো। গেলে চলেন, নইলে রাস্তা মাপেন। মামা, এই বৃষ্টির মধ্যে আমরা বিপদে পড়েছি, আর আপনি আমাকে লোকে ব্যবসা করতেছেন। এই আপা দেখেন না, পুরো ভিজে গেছে। ঠান্ডা লেগে যদি জ্বর আসে তাহলে দায় কে লইব? আপনি লইবেন? আপনারা তো ঘরে মা বোন আছে, তাই না? আরে না ভাই, কি যে কন। ঠিক আছে ঠিক আছে, ডাবল দেওয়া লাগবে না, মিটারের উপরে 50 টাকা বেশি দিয়েন, ওঠেন। আবির খুশি হয়ে নীলার দিকে তাকিয়ে বলে, এই তো মামা, আপনি তো একেবারে মনের কথা কইছেন। আসেন ম্যাডাম, ওটা পড়েন। আবির সিএনজির দরজাটা খুলে দিল। নীলা কোনো কথা না বলে ভেতরে গিয়ে বসলো। সিএনজি চলতে শুরু করার আগে সে আবিরের দিকে তাকালো। ছেলেটা পুরো ভিজে একাকার। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কেন? আপনি তো আমার গ্রুপ পার্টনার। আপনার বিপদে ফেলাইয়া আমি চলে গেলে মফিস স্যারে তো আমারে ফেল করে দেব। আমি তো নিজের স্বার্থেই কামটা করছি। এখন যদি এর লাগে একটা ধন্যবাদ দেন তাহলে আর না করতে পারি না। আবিরের এই মজার উত্তরে নীলা আর হাসি চেপে রাখতেই পারল না। সে মৃদু হাসলো। এই প্রথম আবিরের কোনো কথাই সে মন থেকে হাসলো। তোমার ছাতাটা নিয়ে যাও, তুমি তো পুরো ভিজে গেছো, তোমার ঠান্ডা লেগে যাবে। আরে না ম্যাডাম, আমার কিছু হইব না। আমরা হলাম গ্রামের পোলা, বৃষ্টি বাদলে আমাকে কিছু হয় না। আপনি ছাতাটা রাখেন, কালকে ভার্সিটি ফেরত দিন। আর হ্যাঁ, বাড়ি গিয়া গরম পানি দিয়ে গোসল করে নিন, নইলে কিন্তু সত্যি সত্যি ঠান্ডা লেগে যাইব। তখন আবার প্রজেক্টের কাম আটকে যাইব। সিএনজিটা চলতে শুরু করলো। নীলা পেছনে ভেজা কাঁচ দিয়ে দেখলো আবির সে মুষলধারে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছে, হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছে।
তার অবয়বটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। নীলার হঠাৎ করে মনে হলো এই ছেলেটার চোখে সে আজ যা দেখেছে তা কোনো সাধারণ ছেলের চোখে থাকে না। সেটা ছিল এক নিখাত নিঃস্বার্থ সরলতা আর আন্তরিকতা। চৌধুরী ম্যানশনের বিশাল ডাইনিং হল, ঝাড়বাতির হলদে আলোয় চকচক করছে লম্বা সেগুন কাঠের টেবিল। টেবিলে সাজানো নানান পদের রাজকীয় খাবার, কিন্তু খাওয়ার লোক মাত্র দুজন, নীলা আর তার বাবা আসলাম চৌধুরী। পরিবেশটা অস্বাভাবিক রকমের শান্ত আর থমথমে। আজ ভার্সিটিতে সব ঠিক ছিল তো মা? বৃষ্টিতে ভিজে তোর ঠান্ডা লাগেনি তো? নীলা সুপের বাটিতেই চামচ নাড়তে নাড়তে বলল, না ড্যাড, আমি ঠিক আছি। আবিরের ছাতাটা ছিল বলে বেশি ভিজিয়ে নেই। আবির? আবিরটা আবার কে? ও আমাদের ক্লাসের একজন, আমার প্রজেক্ট পার্টনার, খুব সাধারণ একটা ছেলে। ও ভালো। সাধারণ মানুষদের সাথেও মাঝে মাঝে মেশা উচিত, তাতে পৃথিবীটাকে নতুন করে চেনা যায়। হঠাৎ এই কথা বলছো যে ড্যাড? তুমি তো সব সময় আমাকে বলতে ওদের থেকে দূরত্ব বজায় রাখতে। সময় সময় সব কিছু বদলে দেয় মা। যখন ক্ষমতার প্রতিপত্তি থাকে তখন পৃথিবীটা এক প্রকার মনে হয়, আর যখন পায়ের তলার মাটি সরে যেতে থাকে তখন বাস্তবতাকে অন্য চোখে দেখতে হয়। ড্যাড প্লিজ, আবার ব্যবসার কথা শুরু করো না। অন্তত খাওয়ার সময়টুকু তো রিল্যাক্স করতে দাও। আমি জানি তুমি অনেক টেনশনে আছো, কিন্তু এভাবে শরীর খারাপ করলে কি হবে? আমার শরীর নিয়ে ভাবার মতো বিলাসিতা করার সময় এখন আমার নেই নীলা। তুই হয়তো বুঝতে পারছিস না আমরা কতটা গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। চৌধুরী টেক্সটাইলস নামটা হয়তো আর কয়েক মাস পর বইয়ের পাতায় খুঁজে পাওয়া যাবে। প্লিজ ড্যাড, এইভাবে বলো না, আমার খুব ভয় করছে। ভয় পেয়ে লাভ নেই মা, বাস্তবতাকে মেনে নিতে শেখ। আমি গত এক সপ্তাহ ধরে সব রকম চেষ্টা করেছি। ব্যাংকের কাছে আরও কিছুটা সময় চেয়েছি, পুরনো ক্লায়েন্টদের ধরে রাখার চেষ্টা করেছি, এমনকি আমার কিছু ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে দেওয়ার কথাও ভেবেছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। সমুদ্রের মাঝে ছোট নৌকার মতো আমাদের অবস্থা, পানি ঢুকছেই। বাবার কণ্ঠে এমন ভাঙা স্বর শুনে নীলার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে খাবার রেখে বাবার দিকে পূর্ণ মনোযোগ দিল। তাহলে তাহলে আহাদ গ্রুপের সাথে ডিলটা কি হলো? কোনো খবর পেলে? আহাদ গ্রুপ? ওটা এখন মরিচিকার মতো মনে হয় মা। আহাদ হোসেনের দেখা পাওয়ার আকাশের চাঁদ হাতে পাওয়া একই কথা। তার পিএ স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী 3 মাসের মধ্যে চেয়ারম্যান সাহেবের কোনো শিডিউল খালি নেই। 3 মাস? কিন্তু আমাদের হাতে তো এত সময় নেই। সেটাই তো, তারা আসলে ভদ্রভাবে আমাদের না করে দিয়েছে। আমাদের মতো ডুবন্ত কোম্পানির সাথে হাত মিলিয়ে তারা নিজেদের সুনাম নষ্ট করতে চায় না। ডাইনিং হলে নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে আসলাম চৌধুরী নীলার দিকে এমনভাবে তাকালেন যা নীলার কাছে খুব অচেনা মনে হলো। সেই দৃষ্টিতে স্নেহ ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক ধরনের ব্যবসায়িক হিসাব নিকাশ। তবে একটা উপায় এখনো বাকি আছে নীলা। কি উপায় ড্যাড? আমার একজন পুরনো বন্ধু আছে, আনোয়ার শিকদার। শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। তুই হয়তো নাম শুনেছিস। হ্যাঁ শুনেছি, কিন্তু তাদের সাথে আমাদের ব্যবসার কি সম্পর্ক? সম্পর্ক আছে মা, অনেক গভীর সম্পর্ক হতে পারে। আনোয়ার সাহেব গতকাল আমাকে ফোন করেছিলেন। তিনি আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানেন। তিনি আমাকে একটা প্রস্তাব দিয়েছেন। কি প্রস্তাব? তার একটি ছেলে নাম আরমান শিকদার, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করে এসেছে। এখন তার বাবার ব্যবসা দেখাশোনা করছে। খুবই ব্রিলিয়ান্ট ছেলে। নীলার বুকের ভেতরটা ধপ করে উঠল। সে বুঝতেই পারছিল তার বাবা কোন দিকে ইঙ্গিত করছেন। তো আমি কি করব? আনোয়ার সাহেব চান তার ছেলে আরমানের সাথে তোর বিয়ে হোক। এই বিয়ের মাধ্যমে তিনি আমাদের 2 পরিবারকে এক করতে চান। তিনি প্রস্তাব দিয়েছেন এই বিয়েটা হলে তিনি আমাদের কোম্পানিতে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করবেন। শুধু তাই নয়, তার বিদেশি কানেকশন ব্যবহার করে আমাদের জন্য নতুন বায়ের ব্যবস্থাও করে দিবেন। এক কথায় তিনি আমাদের এই বিপদ থেকে টেনে তুলবেন। কথাগুলো শুনে নীলার মনে হলো তার পায়ের তলার মাটি যেন সত্যি সত্যি সরে যাচ্ছে। যে বাবাকে সে সবসময় তার আদর্শ মনে করত, আজ তার মুখে এই কথা শুনে তার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। বিয়ে? তুমি আমার বিয়ের কথা বলছো ড্যাড? কিভাবে পারলে তুমি এটা ভাবতে?
তুমি আমার পড়াশোনা, আমার কেরিয়ার, আমার স্বপ্ন সব কিছুকে একটা বিজনেস ডিলের জন্য বিক্রি করে দিতে চাইছো? বিক্রি? এত বড় কথাটা তুই বলতে পারলি নীলা? আমি তোর বাবা, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আরমান শিকদারের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। টাকা, সম্মান, প্রতিপত্তি কোনো কিচ্ছুর অভাব নেই। ওর সাথে তোর বিয়ে হলে তুই রাজরানীর মতো থাকবি। আমি রাজরানী হতে চাই না ড্যাড, আমি নীলা হয়ে থাকতে চাই। আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই। আমি আমার জীবনটাকে নিজের মতো করে সাজাতে চাই। তুমি তো সব সময় আমাকে সাপোর্ট করে এসেছো, আজ হঠাৎ তোমার কি হলো? ভালোবাসা? এই ভালোবাসা দিয়ে কি হয় নীলা? পেট চলে? সমাজের স্ট্যাটাস বজায় থাকে? যখন দেখবি তোর মাথার উপর ছাদ নেই, চলার জন্য গাড়ি নেই, তখন এই ভালোবাসা জানলা দিয়ে পালাবে। আমি জীবন দিয়ে এটা শিখেছি। টাকা ছাড়া এই পৃথিবীতে আর কিছুই সত্যি নয়। না, এটা সত্যি না, তুমি ভুল বলছো। টাকা সব কিছু নয় ড্যাড। তুমি আমাকে একটা পণ্য বানিয়ে দিয়েছো, যার দাম নির্ধারণ হচ্ছে তোমার ব্যবসার লাভ লোকসান দিয়ে। তোমার কাছে আমার চেয়ে তোমার কোম্পানির মূল্য বেশি হয়ে গেছে। আসলাম চৌধুরী টেবিলের ওপর সজোরে একটা চাপড় মেরে রেগে বলে উঠলেন, নীলা, গলা নামিয়ে কথা বল। তুই বড্ড বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিস। আমি তোকে কোনো জোর করছি না, আমি শুধু তোকে বাস্তবটা দেখাচ্ছি। সিদ্ধান্ত তোকে নিতে হবে। তুই কি তোর বাবার সম্মান, আমাদের পরিবারের এত বছরের ঐতিহ্যকে এইভাবে ধ্বংস হয়ে যেতে দেখবি, নাকি একটু প্র্যাকটিক্যাল হয়ে পুরো পরিবারকে বাঁচাবি? বাবার এই নির্মম কথাগুলো ধারালো ছুরির মতো নীলার বুকে গিয়ে বিঁধল। সে বুঝতে পারল তার বাবা তাকে ভালোবাসার দোহাই দিয়ে আসলে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। তার ভেতরের অহংকারের দেয়ালটা, যা সে এতদিন ধরে সযত্নে গড়ে তুলেছিল, তা যেন মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। সে দেখল এই দেয়ালের ওপাশে সে একা, খুব একা। নীলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমার খাওয়া শেষ ড্যাড, আমার ঘুম পাচ্ছে। নীলা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সে দৌড়ে নিজের ঘরের দিকেই চলে গেল। আসলাম চৌধুরী স্তব্ধ হয়ে মেয়ে চার পথের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে ফুটে উঠল একটা সহসহায়ত্ব আর অনুশোচনা। তিনি জানেন তিনি তার মেয়ের সাথে অন্যায় করছেন, কিন্তু এছাড়া তার আর কোনো উপায় জানা নেই। নিজের ঘরে এসে নীলা দরজা বন্ধ করে বিছানার উপর কান্নায় ভেঙে পড়ত। তার মনে হচ্ছিল তার চারপাশের পৃথিবীটা মিথ্যে। তার বাবা, তার পরিবার, তার স্টেটাস, সব কিছুই কত ঠুনকো। এই মুহূর্তে তার কেন যেন আবিরের কথা মনে পড়ল। সেই সহজ সরল হাসি খুশি ছেলেটা, যার কোনো টাকা নেই, প্রতিপত্তি নেই, কিন্তু তার চোখে মুখে কোনো দুশ্চিন্তার ছাপও নেই। সে নিজের মতো করে সুখী। নীলার হঠাৎ করে খুব সাধারণ একটা জীবন পেতে ইচ্ছে করল। এক সপ্তাহ পর মফিজ স্যারের ক্লাসরুম। আজ ফাইনাল প্রজেক্ট প্রেজেন্টেশনের দিন। ক্লাসের পরিবেশটা পরীক্ষার হলের মতোই থমথমে। সবার চোখে মুখে চাপা উত্তেজনা আর ভয়। নীলা বসে আছে প্রথম সারিতে। তার পরনে মার্জিত অফ হোয়াইট রঙের একটি পোশাক। সে শান্ত, কিন্তু তার ভেতরটা চলছে এক অন্যরকম ঝড়। গত কয়েকটা দিন তার জন্য ছিল বিভীষিকার মতো। বাবার দেওয়া বিয়ের প্রস্তাব আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে সে রাতে ঘুমাতেও পারেনি। সানিয়া নীলার পাশে বসে ফিসফিস করে বলে, কিরে, তুই রেডি তো? তোর আর ওই গেউটার প্রেজেন্টেশন তো আমাদের পরেই। আমি তো টেনশনে মরেই যাচ্ছি। তুই তো নিশ্চয়ই সব একা একাই করেছিস, তাই না? ওই ছেলেটা তোকে কোনো সাহায্য করেছে বলে তো মনে হয় না। সবাই যা ভাবে তা সবসময় সত্যি হয় না সানিয়া। ও আমাকে হেল্প করেছে, যতটা তোরা কল্পনাও করতে পারবি না। মানে কি বলছিস এসব? নীলা আর কিছু বলার আগে মফিজ স্যার গম্ভীর মুখে ক্লাসে প্রবেশ করলেন। তার হাতে একটা ক্লিপবোর্ড। সো এভরিওয়ান ইজ রেডি। আমি সিরিয়াল অনুযায়ী নাম ডাকবো। গ্রুপ নাম্বার 7, নীলা চৌধুরী অ্যান্ড আবির হোসাইন। ইউ আর নেক্সট। প্লিজ কাম টু দ্য টায়ার্স। নামটা শোনার সাথে সাথে ক্লাসের সবার দৃষ্টি ঘুরে গেল নীলা আর আবিরের দিকে। আবির পেছনের বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। তার পরনে সেই নীল শার্টটা, যেটা সে সেদিন লাইব্রেরিতে পড়ে এসেছিল, তবে আজ সেটা বেশ পরিষ্কার এবং ইস্ত্রি করা। সে নীলার দিকে তাকিয়ে একটা আত্মবিশ্বাসের হাসি দিল। চলেন ম্যাডাম, ডরায়েন না, যা হওয়ার ভালোই হইব ইনশাল্লাহ। আমার ভয় করছে না আবির, আমার নিজের উপর বিশ্বাস আছে, আর তোমার উপরও। আবির একটু অবাক হলেও তার মুখের হাসিটা আরও চওড়া হলো। তারা দুজন একসাথে প্রেজেন্টেশন দেওয়ার জন্য ডায়াসের দিকে এগিয়ে গেল। ক্লাসের সবাই, বিশেষ করে রাশেদ, অবাক হয়ে সেই দৃশ্য দেখছিল।
রাশেদ তার পাশের বন্ধুকে কোনোই দিয়ে খোঁচা মেরে বলল, কিরে দেখলি ম্যাডাম এখন আবির হয়ে গেল কবে? কাহিনী তো দেখি অনেক দূর আগায় গেছে। প্রেজেন্টেশন শুরু হলো। প্রজেক্টর স্ক্রিনে ভেসে উঠল তাদের স্লাইডের শিরোনাম। নীলা শুরু করলো। তার সাবলীল ইংরেজি উচ্চারণ, চমৎকার বাচনভঙ্গি আর তথ্যের গভীরতা দিয়ে সে শুরুতেই সবার মন জয় করে নিল। সবাই যা আশা করেছিল ঠিক তাই হচ্ছিল। নীলা একাই পুরো প্রেজেন্টেশনটা টেনে নিয়ে যাচ্ছে। আবির শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে পাশে, স্লাইড পরিবর্তন করছিল সে। একজন ছাত্র পেছন থেকে ফিসফিস করে বলল, আমি তো আগেই বলেছিলাম সব কাজ নীলা করেছে। ওই গাইয়াটা তো শুধু শোপিস হিসেবে দাঁড়িয়ে আছে। প্রেজেন্টেশনে প্রায় অর্ধেক শেষ। নীলা যখন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র ঋণের প্রভাব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই মফিজ স্যার তাকে থামিয়ে দিলেন। ওয়েট মিস নীলা, তোমার অ্যানালাইসিস খুবই ভালো, কিন্তু তুমি শুধু ক্ষুদ্র ঋণের ইতিবাচক দিকগুলোই তুলে ধরেছ। এর কি কোনো নেতিবাচক দিক নেই? বিশেষ করে প্রান্তিক চাষিদের ওপর এর কোনো লং টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট কি তোমরা খুঁজে পেয়েছো? স্যারের এই আকস্মিক প্রশ্নে নীলা একটু থমকে গেল। সে এই দিকটা নিয়ে ভেবেছিল, কিন্তু তার ডেটা যথেষ্ট শক্তিশালী ছিল না। সে কি উত্তর দেবে ভাবছিল, ঠিক তখনই আবির মাইক্রোফোনটা হাতে তুলে নিল। স্যার, আমি কি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারি? পুরো ক্লাস অবাক হয়ে গেল। মফিজ স্যারও ভ্রুকুচকে আবিরের দিকে তাকালেন। শিওর মিস্টার হোসাইন, প্লিজ গো অ্যাহেড। স্যার, আপনি একেবারে ঠিক কথাটাই ধরছেন। আমরা খালি শুনতে পাই ক্ষুদ্র ঋণ দিয়া মানুষের উপকার হয়েছে, কিন্তু এর একটা খারাপ দিকও আছে, যারে আমরা কইতে পারি ঋণের ফাঁদ। ধরেন একজন কৃষক তার জমিতে ফসল লাগানোর লাগিয়া লোন নিল, কিন্তু সেই বছর যদি বন্যা বা খরা হয়, তার তো সব ফসল নষ্ট হয়ে গেল। সে তো তখন আসল টাকা তো দূরের কথা, সুদের টাকাও দিতে পারবো না। আবির কথাগুলো এত সহজভাবে বলছিল যে ক্লাসের সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তখন সে কি করে? সে আরেকটা এজেন্সি থেকে আরো বেশি সুদে আরেকটা লোন নেয়, আগের লোনটা শোধ করার লাগিয়া। এইভাবে সে একটার পর একটা লোনের চক্করে পড়ে যায়। তার নিজের জমি জমা ঘরবাড়ি সব চলে যায়, কিন্তু লোন আর সুদ হয় না। বিশ্বায়নের ফলে বড় বড় কোম্পানিগুলো যখন হাইব্রিড বীজ আর সার কৃষকের হাতে তুলে দিচ্ছে, তখন তার খরচ আরো বাইরে গেছে, কিন্তু ফসলের দাম তো আর সেই হিসাবে বাড়ে নাই। ফলে এই ক্ষুদ্র ঋণ অনেক কৃষকের লাগিয়া আশীর্বাদের বদলে অভিশাপ হইয়া দেখা দেয়। আবির যখন কথা শেষ করলো, তখন পুরো ক্লাসরুম পিনপতন নীরবতা। মফিজ স্যারের মতো কঠিন একজন মানুষের মুখেও ফুটে উঠল মুগ্ধতার ছাপ। নীলা অবাক হয়ে আবিরের দিকে তাকিয়েছিল। এই আবিরকে সে চেনে না। এই কণ্ঠস্বর, এই বিশ্লেষণ, এই গভীরতা সবকিছুই তার কাছে নতুন। এক্সিলেন্ট পয়েন্ট মিস্টার আবির হোসেন, ভেরি ওয়েল এক্সপ্লেইনড। ইমপ্রেসড। এরপর শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। ক্লাসের ছাত্রছাত্রীরা একের পর এক কঠিন প্রশ্ন করতে লাগলো। সবাই ভেবেছিল তারা নীলাকে আটকানোর জন্য প্রশ্ন করছে, কিন্তু নীলার আগেই আবির প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিল। সে শুধু বইয়ের ভাষায় নয়, বরং বাস্তব উদাহরণ, গ্রামের মানুষের জীবনের গল্প দিয়ে এমনভাবে উত্তরগুলো দিচ্ছিল যে প্রশ্নকর্তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগই পাচ্ছিল না। প্রেজেন্টেশন শেষ হলে পুরো ক্লাস, এমনকি মফিজ স্যারও দাঁড়িয়ে তাদের জন্য হাততালি দিলেন। এটা এই ক্লাসের ইতিহাসে এক বিরল ঘটনা। ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন। আমি আজ পর্যন্ত যতগুলো প্রেজেন্টেশন দেখেছি তার মধ্যে এটা অন্যতম সেরা। ওয়েল ডান বোথ অফ ইউ। এই প্রজেক্টে তোমাদের A+ কনফার্ম। জয়ের আনন্দে নীলার চোখে পানি এসে গেল। সে আবিরের দিকে তাকালো। আবিরের মুখে কোনো অহংকার নেই, আছে শুধু সেই পরিচিত মিষ্টি আর সরল হাসিটা। যেন এত বড় একটা সাফল্যের পরেও তার কোনো হেলদোল নেই। এই হাসিটা নীলার হৃদয়কে যেন নতুন করে ছুঁয়ে গেল। প্রেজেন্টেশনের 2 দিন পর সকাল 11টা নীলা তার বাবা আসলাম চৌধুরীর সাথে গুলশানের সবচেয়ে উঁচু আর আধুনিক বিল্ডিংগুলোর একটি আহাদ টাওয়ারের 35 তলার রিসেপশনে বসে আছে। নীলার পরনে ফর্মাল পোশাক, কিন্তু তার মনে একরাশ দ্বিধার প্রশ্ন। ড্যাড, আমি এখনো বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব হলো। তুমি না বলেছিলে আজ সাহেবের সাথে দেখা করার জন্য 3 মাস অপেক্ষা করতে হবে? তাহলে আজ হঠাৎ করে ফাইনাল মিটিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পেলে? আমি নিজেও জানি না মা, এটা একটা মিরাকেলের মতো। গতকাল রাতে চেয়ারম্যান সাহেবের পিএস নিচে আমাকে ফোন করেছিলেন। তিনি জানালেন চেয়ারম্যান সাহেব আমাদের কোম্পানির ফাইলটা রিভিউ করেছেন এবং তিনি আমাদের সাথে আজই বসতে চান। আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না।
কিন্তু কেন হঠাৎ করে তাদের মত পরিবর্তন হওয়ার কারণ কি? আমি জানি না, হয়তো আমাদের কোম্পানির কোনো পুরনো কাজের রেকর্ড তার চোখে পড়েছে, অথবা হয়তো আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। কারণ যাই হোক মা, আজ আমাদের জন্য ফাইনাল পরীক্ষা। যদি আহাদ সাহেবকে আমরা কনভিন্স করতে পারি তাহলে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। তাই আমিও তোকে সাথে নিয়ে করে নিয়ে এলাম। তুই আমার লাকি চার্ম। নীলার এই সব কথা ভালো লাগছিল না, তার শুধু মনে হচ্ছিল এত সহজে এত বড় একটা সমস্যার সমাধান হয়ে যাওয়াটা স্বাভাবিক নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তারা কাছের দেয়াল ঘেরা বিশাল লবিতে বসে অপেক্ষা করছিল। অফিসের পরিবেশটা খুবই প্রফেশনাল আর ব্যস্ত। দামি সুটেড বুটেড কর্মকর্তারা ছোটাছুটি করছে। দেখেছিস অফিসের পরিবেশ, একে বলে কর্পোরেট ওয়ার্ল্ড। আহাদ হোসেন নিজের হাতেই সাম্রাজ্য গড়ে তুলেছেন। কি পরিমাণ বুদ্ধি আর পরিশ্রম থাকলে এটা সম্ভব। নীলা কোনো উত্তর না দিয়ে কাঁচের দেয়ালের ভেতর দিয়ে অফিসের করিডোর দেখছিল। হঠাৎ তার চোখ দুটো একটা জায়গায় এসে আটকে গেল। সে দেখল কয়েকজন সিনিয়র কর্মকর্তা খুব সম্মান দেখে একজনের সাথে কথা বলতে বলতে ভেতরে একটা কনফারেন্স রুম থেকে বেরিয়ে আসছে। তাদের মধ্যমণি হয়ে যে হেঁটে আসছে তাকে দেখে নীলার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ছেলেটার পরনে সাধারণ শার্ট প্যান্ট নয়, বরং এক দামি নেভি ব্লু রঙের ফর্মাল স্যুট। চুলগুলো নিখুঁতভাবে আঁচড়ানো, পায়ে চকচকে অক্সফোর্ড জুতো। তার হাঁটা চলায় তাকানোর ভঙ্গিতে এক অদ্ভুত কর্তৃত্ব আর আত্মবিশ্বাস, যা নীলা আগে কখনো দেখেনি। কিন্তু মুখটা তার খুব চেনা। একজন কর্মকর্তা বলে, স্যার, ফাইলগুলো আপনার টেবিলে পাঠিয়ে দিয়েছি। আপনি একবার চোখ গুলিয়ে নিলে আমরা ফাইনাল ড্রাফটটা তৈরি করে নেব। আরেকজন কর্মকর্তা বলে, স্যার, বিকালের মিটিংয়ের জন্য বোর্ডরুম রেডি করা আছে। ছেলেটা শুধু মাথা নেড়ে তাদের কথা শুনছিল। তাকে ঘিরে থাকা সবাই তাকে আবির স্যার বলে সম্বোধন করছিল। হ্যাঁ, এটা আবির, ভার্সিটির সেই সহজ সরল গৃহ ভাষায় কথা বলা আবির। কিন্তু এই আবিরের সাথে সেই আবিরের কোনো মিল নেই। আবির করিডোর ধরে হেঁটে রিসেপশনের দিকেই আসছিল। ঠিক তখনই তার চোখ পড়ল রিসেপশনের সোফায় বসে থাকা নীলার ওপর। আবির আর নীলার চোখাচোখি হলো। আবিরের আত্মবিশ্বাসী মুখটা মুহূর্তেই ফ্যাকাসে হয়ে গেল। তার চোখে মুখে ফুটে উঠল একরাশ অস্বস্তি, দ্বিধা আর ধরা পড়ে যাওয়ার ভয়। সে ভাবতেও পারেনি নীলাকে এখানে এইভাবে দেখবে। আর নীলা, তার পৃথিবী যেন পায়ের তলা থেকে সরে গেছে। তার মাথা ঘুরছে, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার বাবার বলা কথাগুলো, আহাদ গ্রুপের চেয়ারম্যানের সাধারণ জীবনযাপন করা ছেলে যে পাবলিক ভার্সিটিতে পড়ে, নিজের পরিচয় লুকিয়ে রাখে, সব কিছু তার মাথায় একসাথে এসে আঘাত করে। তার মানে আবিরই আহাদ হোসেনের একমাত্র ছেলে, যে ছেলেকে আমি দিনের পর দিন গিয়েও ভূত বলে অপমান করেছি, আমার গায়ে চায়ের ছিটে লাগার জন্য ধাক্কা মেরে ফেলে দিয়েছি, যাকে নিজের স্ট্যান্ডার্ডের যোগ্য মনে করিনি। সেই ছেলে আজকের এই বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। যে ডিলটার জন্য আমার বাবা 6 মাস ধরে হন্য হয়ে ঘুরছেন, সেই ডিলের চাবিকাঠি আসলে ছিল আমার হাতের মুঠোয়। আসলাম চৌধুরীও আবিরকে দেখে উঠে দাঁড়ালেন। তিনি আবিরকে চিনতে না পারলেও তার আশেপাশের কর্মকর্তাদের তোড়জোড় দেখে বুঝতে পারছিলেন এই ছেলে নিশ্চয়ই এই অফিসে খুব গুরুত্বপূর্ণ কেউ। আসলাম চৌধুরী নীলার দিকে তাকিয়ে বলেন, এই ছেলেটা কে রে, সবাই এত সম্মান করছে? কিন্তু নীলার কানে কোনো কথা ঢুকছিল না। সে শুধু স্তব্ধ হয়ে পলকহীন চোখে আবিরের দিকে তাকিয়েছিল। আবিরও অস্বস্তিতে কী করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল। তাদের দুজনের মাঝখানে যেন সময়ের দেয়াল তৈরি হয়ে গেছে। নীলার এতদিনের অহংকার, তার বিশ্বাস, তার ধারণা, সব কিছু এই একটা মুহূর্তে এসে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। পরদিন দুপুর। গতকালের সেই নাটকীয় ঘটনার পর থেকে নীলা একটা ঘোরের মধ্যে আছে। আহাদ গ্রুপের অফিসে তার আর আবিরের চোখাচোখি হওয়ার পর আবির অস্বস্তিতে অন্যদিকেই চলে গিয়েছিল। এরপর মিটিংটা হয়েছিল স্বয়ং চেয়ারম্যান আহাদ হোসেনের সাথে। মিটিং সফলও হয়েছিল। তার বাবা আসলাম চৌধুরী খুশিতে আত্মহারা, কিন্তু নীলার পৃথিবীটা ওলটপালট হয়ে গেছে। সে আজ ভার্সিটিতে এসেছে শুধু একটাই কারণে, তাকে আবিরের মুখোমুখি হতে হবে, তাকে কিছু প্রশ্নের উত্তর পেতেই হবে। ক্লাস শেষে নীলা প্রায় দৌড়ের ভঙ্গিতে কলা ভবনের ছাদে এসে আসলো। ছাদটা বেশিরভাগ সময় খালি পড়ে থাকে, এখানে কোলাহল নেই, আছে শুধু খোলা আকাশ আর একরাশ শূন্যতা। নীলা ছাদের রেলিং ধরে নিচের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সে নিজেই যেন এই বিশাল শহরটার মাঝে হারিয়ে যাওয়া এক বিন্দু। ঠিক তখনই পেছনে পায়ের শব্দ পেল সে। ঘাড় না ঘুরে এসে বুঝতে পারল কে এসেছে। আমি জানতাম তুমি আসবে। আবির ধীর পায়ে নীলার পাশে এসে দাঁড়িয়ে বলে, আমিও জানতাম আপনি আমার জন্য অপেক্ষা করবেন,
কালকের ঘটনার পর আপনার সাথে আমার কথা বলাটা দরকার। আবিরের গলার স্বরে আজ সেই চিরচেনা গ্রাম্য টানটানি। তার কণ্ঠস্বরটা শান্ত, গভীর আর পরিশীলিত। যে আবিরকে নীলা গত কয়েক সপ্তাহ ধরে চেনেছে, এই আবির সেই আবির নয়। নীলা আবিরের দিকে না তাকিয়ে শান্ত কিন্তু কাঁপা কাঁপা গলায় বলে, কোন আবিরকে বিশ্বাস করব আমি? ক্যান্টিনে সেই সহজ সরল ছেলেটাকে যে আমার জুতোয় চা ফেলে দিয়ে ভয় পেয়ে গিয়েছিল, নাকি আহাত গ্রুপে অফিসের স্যুট পরে দাঁড়িয়ে থাকা সেই আত্মবিশ্বাসী বিজনেস টাইকনকে, যার এক ইশারায় দেশের অর্থনীতি ওঠানামা করে? দুটি আমি নীলা। পরিস্থিতি মানুষকে অনেকগুলো মুখোশ পড়তে বাধ্য করে, কিন্তু ভেতরের মানুষটা একটাই থাকে। মুখোশ? এটাকে তুমি মুখোশ বলছো? এটা তো প্রতারণা আবির, প্রতারণা। তুমি আমার সাথে, পুরো ক্লাসের সাথে অভিনয় করে গেছো। কেন? কি মজা পাচ্ছিলে তুমি আমাদের সবাইকে বোকা বানিয়ে? বিশ্বাস করুন নীলা, আমার উদ্দেশ্য কাউকে বোকা বানানো বা মজা করা ছিল না। আমি শুধু একটু স্বাভাবিক জীবন চেয়েছিলাম। স্বাভাবিক জীবন? আহাত গ্রুপের মালিকের একমাত্র ছেলের কাছে স্বাভাবিক জীবনের মানে হলো গরিব সাজা, লোকাল বাসে ঘোরা, ক্যান্টিনে সিঙ্গারা খাওয়া। এটা তোমাদের বড়লোকদের নতুন কোনো খেলা নাকি? খেলা নয় নীলা, বাস্তবতা। আপনি হয়তো কোনোদিনও বুঝবেন না টাকার পাহাড়ের উপর বসে থাকাটা কতটা নিঃসঙ্গ হতে পারে। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি, দামি খেলনা, দামি গাড়ি, সেরা স্কুল, কিন্তু একটা জিনিস আমি কখনো পাইনি, একটা সত্যিকারের বন্ধু। আবিরের কণ্ঠে একরাশ বিষণ্ণতা। নীলার সব রাগ, সব অভিযোগ যেন মুহূর্তের জন্য থমকে গেল। সে আবিরের চোখের গভীরে তাকানোর চেষ্টা করলো। সবাই আমার কাছে আসতো আমার বাবার পরিচয়ের জন্য, আমার সাথে বন্ধুত্ব করতো, কারণ তারা জানতো আহাদ হুসাইনের ছেলের সাথে থাকলে তাদের অনেক সুবিধা হবে। কেউ কোনোদিন আবিরকে জানতে চায়নি। সবাই শুধু আহাদ গ্রুপের ভবিষ্যৎ উত্তরাধিকে তুষামুজ করেছে। আমি ক্লান্ত হয়ে গেছিলাম নীলা। এই মিথ্যে সম্পর্ক, মিথ্যে হাসি, মিথ্যে প্রশংসার ভিড়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। তাই তুমি এই নাটকটা করলে? নাটক নয় নীলা, এটা ছিল আমার নিজেকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা। আমি দেখতে চেয়েছিলাম আমার বাবার পরিচয় ছাড়া, আমার টাকার ক্ষমতা ছাড়া সাধারণ একজন আবির হিসাবে আমাকে কেউ পছন্দ করে কিনা, কেউ কি আমার সাথে মেশে শুধু আমার জন্য। তাই আমি বাবাকে অনুরোধ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। আমি চেয়েছিলাম অন্তত জীবনের কয়েকটা বছর আমি আমার নিজের পরিচয়ে বাঁচব। কিন্তু তুমি আমাকে বলতে পারতে, অন্তত প্রেজেন্টেশনের পর যখন আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছিল, তখন তো সত্যিটা বলতে পারতে। বলতে চেয়েছিলাম, অনেকবার চেয়েছিলাম। বিশেষ করে সেদিন বৃষ্টিতে যখন আপনাকে সিএনজিতে তুলে দিয়েছিলাম, তখন মনে হয়েছিল এটাই সত্যিটা বলার সঠিক সময়। কিন্তু আমি ভয় পেয়েছিলাম নীলা। ভয়? তুমি ভয় পেয়েছিলে? কিন্তু কেন? ভয় পেয়েছিলাম সত্যিটা জানার পর যদি আপনিও বলে যান, যদি ক্যান্টিনের সেই প্রথম দিনের নীলা আবার ফিরে আসে, যদি আপনি ভাবেন আমি আপনার সাথেও অভিনয় করেছি। আমি আপনাকে হারাতে চাইনি নীলা। আমি আপনাকে হারাতে চাইনি। এই কথাটা নীলার হৃদয় গিয়ে লাগলো। তার মনে পড়ে গেল নিজের কথা, কিভাবে সে আবিরকে অপমান করেছে, ছোট করেছে। আর আবির সবকিছু মুখ বুঝে সহ্য করেছে, শুধু একটা সত্যিকারের সম্পর্কের আশায়। নীলার চোখে পানি এসে গেল। এটা রাগের বা অভিমানের কান্না নয়, এটা ছিল অনুশোচনার কান্না। তোমার ভয়টা অমূলক ছিল আবির। আমি আসলে তোমার যোগ্য নই। আমি তোমাকে যা নয় তাই বলেছি, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি টাকার অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোমার ভিতরে মানুষটা কি দেখতে পাইনি। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিও। আবির নীলার চোখের পানি মুছে দিয়ে বলে, আরে আপনি কাঁদছেন কেন? মাফ চাওয়ার মতো কিছুই তো আপনি করেননি। আপনি যা করেছেন তা তো আপনার জায়গা থেকে ঠিকই ছিল। আপনি তো আর জানতেন না, বরং আমারই লজ্জা হওয়া উচিত এভাবে সত্যিটা লুকানোর জন্য। না আবির, তুমি যা করেছো ঠিকই করেছো। তুমি নিজেকে প্রমাণ করতে পেরেছো। রাশেদের মতো বন্ধু পেয়েছো যে তোমার টাকার জন্য নয়, তোমাকে ভালোবাসে। আর আমার মতো একজন অহংকারী মেয়েকে তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে আসল পরিচয় সম্পদে নয়, মনুষ্যত্বে। তাহলে কালকের মিটিংটা সফল হওয়ায় আপনি খুশি তো? মিটিং? তার মানে ওটা তুমি? আমি বাবাকে আপনাদের কোম্পানির ফাইলটা দেখতে বলেছিলাম। আমি জানতাম চৌধুরী টেক্সটাইলস একসময় এই দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান ছিল, শুধু বর্তমান পরিস্থিতিটাই একটু খারাপ। আমি বাবাকে শুধু একটা সুযোগ দিতে বলেছিলাম, বাকিটা আপনার বাবা তার যোগ্যতা দিয়েই অর্জন করে নিয়েছেন।
নীলা আর কিছু বলতে পারল না। সে শুধু কৃতজ্ঞতার দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে রইল। যে ছেলেটাকে সে এত অপমান করেছে, সেই ছেলে আড়াল থেকে তার পরিবারকে এত বড় বিপদ থেকে বাঁচালো। ছাদের ওপর তখন বিকেলে নরম রোদ এসে পড়েছে। তাদের দুজনের মধ্যকার ভুল বোঝাবুঝি সব দূরত্ব যেন সেই রোদের আলোয় মুছে গেল। সেদিন সন্ধ্যায় চৌধুরী ম্যানশনের পরিবেশটা উৎসব মুখর। আসলাম চৌধুরী আহাদ গ্রুপের সাথে ডিল ফাইনাল হওয়ার খুশিতে একটা ছোট পার্টির আয়োজন করেছেন। কিন্তু নীলার এই চাঁকচামুকি আলোর রোশনাই কোনো কিছুই ভালো লাগছে না। সে তার বাবার অফিসে স্টাডি রুমে এসে ঢুকলো। আসলাম চৌধুরী তখন ফোনে হাসি মুখে কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ আনোয়ার সাহেব, আমি তো বললামই, মিরাকল আহাদ হোসেন আমাদের প্রজেক্টে আগ্রহ দেখিয়েছেন। না না, এখন আর আপনার বিনিয়োগের প্রয়োজন হবে না, আহাদ গ্রুপই সবটা দেখছে। হ্যাঁ অবশ্যই, আমাদের সম্পর্ক আগের মতোই থাকবে। ঠিক আছে, পরে কথা হবে। ফোনটা রেখে আসলাম চৌধুরী বিজয়ের হাসি নিয়ে নীলার দিকে তাকালেন। দেখেছিস মা, আমি বলেছিলাম না আল্লাহ আমাদের নিরাশ করবেন না। আহাদ গ্রুপ আমাদের সাথে কাজ করতে রাজি হয়ে গেছে। এইবার দেখ আমি চৌধুরী টেক্সটাইলসকে কতদূর নিয়ে যাই। এটা আল্লাহর দয়া, ঠিক দেখ, কিন্তু ওই যে ওসিলা কিছু তো আছে। এটা আবিরের উসিলায় তুমি পেয়েছো। আবির, তোর সেই প্রজেক্ট পার্টনার, তার সাথে এর কি সম্পর্ক? তার সাথে সব সম্পর্ক দেয়, কারণ তোমার ভাষায় আমার সেই সাধারণ প্রজেক্ট পার্টনার আবির হোসেনই হলো আহাদ গ্রুপের মালিক, আহাদ হোসেনের একমাত্র ছেলে। কথাটি শোনার সাথে সাথে আসলাম চৌধুরীর মুখের হাসিটা যেন জমে গেল। তার চোখ দুটো অবিশ্বাস্যে বড় বড় হয়ে গেল। তিনি চেয়ারে বসে পড়লেন। কি কি বলছিস তুই এসব? এটা কিভাবে সম্ভব? যে ছেলে... হ্যাঁ ড্যাড, এটাই সত্যি। ও এতদিন নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল। ওই তার বাবাকে আমাদের কোম্পানিতে বিনিয়োগ করার জন্য রাজি করিয়েছেন। আসলাম চৌধুরী কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর তার ফ্যাকাশে মুখে ধীরে ধীরে একটা দ্রুত হাসির লেখা ফুটে উঠল। তিনি নীলার দিকে এমনভাবে তাকালেন যা দেখে নীলার গা ছমছম করে উঠল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখলি মা, আমি তো শুধু পুকুরে ছিপ ফেলেছিলাম, আর আমার জালে এসে ধরা দিয়েছে আজ তো একটা তিমি মাছ। এইটা তো সোনাই সোহাগা হয়ে গেল। মানে কি বলছো তুমি এসব? মানে তুই এখনো বুঝতে পারছিস না? এটা তো আমাদের জন্য জ্যাকপট মা, জ্যাকপট। আমি তো আরমান শিকদারের সাথে তোর বিয়ে দিয়ে কোম্পানিটা বাঁচাতে চেয়েছিলাম, আর এখন দেখ পুরো আহাদ গ্রুপই আমাদের হাতের মুঠোয় চলে আসতে পারে। ড্যাড, তুমি কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো তো। তুই তো ছেলেটার সাথে বেশ ভালোই মিশেছিস, প্রেজেন্টেশন করেছিস, ও তোকে পছন্দও করে বলে মনে হচ্ছে। এখন তোকে শুধু এই সম্পর্কটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে। ওর সাথে বন্ধুত্ব আরও গভীর কর, ওর মন জয় করার চেষ্টা কর। যদি যদি তুই আবিরকে বিয়ে করতে পারিস তাহলে ভেবে দেখ, শুধু আমাদের কোম্পানি নয়, পুরো আহাদ গ্রুপটাই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা আবার আগের থেকেও শক্তিশালী হয়ে যাব। বাবার মুখ থেকে এই কথাগুলো শোনার পর নীলার মনে হলো তার পায়ের তলার পৃথিবীটা যেন আবারও তুলে উঠল। যে বাবাকে নিয়ে সে একটু আগেও গর্ববোধ করছিল, সেই বাবার এই স্বার্থপর লোভী রূপটা দেখে তার ঘৃণা হতে লাগলো। ছি ছি ড্যাড, তোমার ভাবতে লজ্জা করছে না যে এই ছেলেটা নিঃস্বার্থভাবে আমাদের এত বড় উপকার করলো, তুমি তাকে ব্যবহার করার কথা ভাবছো? তুমি আমাকে তার সাথে সম্পর্ক করতে বলছো শুধু তোমার ব্যবসা সুবিধার জন্য? এতে লজ্জার কি আছে? এটাকেই বলে বিজনেস স্ট্র্যাটেজি মা। ইমোশন দিয়ে ব্যবসা চলে না। আর আমি তো তোর ভালোর জন্যই বলছি। আবিরকে বিয়ে করলে তুই তো রানী হয়ে থাকবি। আমি রানী হতে চাই না। আর কতবার বলবো তোমাদের, আমি তোমার এই নোংরা খেলার গুটি হতে পারবো না। আবির আমাকে বিশ্বাস করে, আমি সেই বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না। তুমি যদি ভেবে থাকো তুমি তোমার ব্যবসার জন্য আমার ভালোবাসাকে, আমার আত্মসম্মানকে বিক্রি করে দেব, তাহলে তুমি ভুল ভাবছো ড্যাড, খুব ভুল ভাবছো। ভালোবাসা? তুই কি এর মধ্যে ছেলেটার প্রেমে পড়ে গেছিস নাকি? দেখ নীলা, বাড়াবাড়ি করিস না। আমি তোর বাবা, আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। না আর না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার বাবা নও, তুমি একজন স্বার্থপর ব্যবসায়ী যার কাছে টাকার চেয়ে সম্পর্কের কোনো মূল্য নেই।
আমি তোমার এই ষড়যন্ত্রের অংশ হব না, কখনোই না। কথাগুলো বলেই নীলা রাগেই দুঃখে অভিমানে ঘর থেকে বেরিয়ে গেল। সে বুঝতে পারছিল আজ থেকে তার নিজের বাড়িতেই তার আসল যুদ্ধটা শুরু হলো। একদিকে আবিরের নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাস, আর অন্যদিকে তার বাবার লোভ আর ষড়যন্ত্র। কয়েকদিন পরে এক বিকেল ধানমন্ডির এক নিরিবিলি ক্যাফের আউটডোরের সেকশনে বসে আছে আবির আর নীলা। এটা কোনো দামি জাঁকজমকপূর্ণ রেস্তোরাঁ নয়, খুব সাধারণ একটা জায়গা যেখানে ভার্সিটির ছাত্ররা প্রায় আড্ডা দিতে আসে। বাবার সাথে সেই ভয়ঙ্কর কথোপকথনের পর থেকে নীলা নিজের বাড়িতেই একজন বন্দির মতন জীবন কাটাচ্ছে। সে আজ আবিরকে ফোন করে এখানে আসতে বলেছে। তার চেহারাটা আগের চেয়ে অনেক বেশি মান আর চিন্তিত। আপনার কি হয়েছে নীলা? গত কয়েকদিন ধরে আপনাকে খুব চিন্তিত লাগছে। ভার্সিটিতেও ঠিকমতো কথা বলছেন না। সব কিছু ঠিক আছে তো? কিছুই ঠিক নেই আবির, কিছুই না। আমি আমি তোমার কাছে খুবই লজ্জিত। লজ্জিত? কেন? আপনি আবার কি করলেন? আমি কিচ্ছু করিনি, কিন্তু আমার বাবা তিনি যা করতে চাইছেন আমি ভাবতেও পারিনি একজন বাবা তার সন্তানের সাথে এমনটা করতে পারে। আঙ্কেল কিছু বলেছে আপনাকে? আমাদের ডিলটা নিয়ে কোনো সমস্যা হয়েছে? না, ডিল নিয়ে কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হয়েছে তোমাকে নিয়ে। আমার বাবা জেনে গেছেন যে তুমি আহাদ হোসেনের ছেলে। আমি অনুমান করেছিলাম। কাল অফিসে বাবা আমাকে বলেছিলেন মিটিংয়ের দিন আঙ্কেল নাকি আমার থেকে বারবার আর চোখে তাকাচ্ছিলেন। কিন্তু তাতে সমস্যা কি আছে? সত্যিটা তো একদিন সবাই জানতই। নীলা আবিরের চোখের দিকে তাকিয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বলে, সমস্যাটা হলো আমার বাবা তোমার পরিচয়টাকে সুযোগ হিসেবে দেখছেন। তিনি চাইছেন আমি যেন তোমার সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাই, তোমাকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে বিয়ে করি, যাতে চৌধুরী গ্রুপ আহাদ গ্রুপের সাথে মিশে যেতে পারে। তিনি তোমাকে আর তোমার বিশ্বাসকে ব্যবহার করে নিজের সাম্রাজ্যকে আরো বড় করতে চাইছেন। কথাগুলো একদমই বলে ফেলে নীলা কান্নায় ভেঙে পড়ল। তার ভিতরে সব অপরাধ বোধ, সব কষ্ট যেন বাঁধ ভাঙা জলের মতো বেরিয়ে আসতে চাইল। আবির কিছুক্ষণ চুপ করে বসে রইল, তার মুখে কোনো রাগ বা বিশ্বাস চেনে নেই। সে যেন এমন কিছুর জন্য প্রস্তুত ছিল। আমি দুঃখিত নীলা, আপনাকে আমার জন্য আপনার বাবার কাছে এতগুলো কথা শুনতে হলো। তুমি দুঃখিত? তুমি আমার উপর রাগ করছো না, ঘৃণা করছো না? আমার বাবার তোমাকে ব্যবহার করার এত বড় একটা ষড়যন্ত্র করেছেন, আর তুমি বলছো তুমি দুঃখিত? আমি আপনার উপর কেন রাগ করব? ষড়যন্ত্রটা তো আপনার বাবা করেছেন, আপনি তো করেননি। বরং আপনি তো ঝুঁকি নিয়েও আমাকে সবটা সত্যি বলে দিলেন। এটাই তো আমার জন্য অনেক বড় পাওনা। কিন্তু আমি তো তারই মেয়ে আবির। আমার রক্ত তো সেই লোভীয় ব্যবসায়ীর রক্তই বইছে। তুমি আমাকে কিভাবে বিশ্বাস করবে? আমি রক্তে বিশ্বাস করি না নীলা, আমি মানুষে বিশ্বাস করি। আমি সেই নীলাকে বিশ্বাস করি যে সেদিন বৃষ্টিতে ভিজে অসহায় হয়ে দাঁড়িয়েছিল। আমি সেই নীলাকে বিশ্বাস করি যে প্রেজেন্টেশন জেতার পর আনন্দে কেঁদে ফেলেছিল। আর আমি সেই নীলাকে বিশ্বাস করি যে আজ তার বাবার বিরুদ্ধে গিয়ে আমাকে সত্যিটা জানানোর জন্য ছুটে এসেছে। আপনার বাবা কী ভাবছেন তাতে আমার কিছু যায় আসে না। আপনি কী ভাবছেন সেটাই আমার কাছে আসল। আবিরের কথাগুলো যেন মলমের মতো নীলার ক্ষতবিক্ষত হৃদয়ে প্রলেপ দিয়ে দিল। যে বিশ্বাস আর সম্মান সে নিজের বাবার কাছে পায়নি, তা সে পেল এমন একজনের কাছে যাকে সে কিছুদিন আগেও চিনত না। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার সব অহংকার আর সব আত্মমর্যাদা ভুলে গিয়ে সে পাশে বসা আবিরের কাঁধে মাথা রেখে শিশুর মতো কাঁদতে লাগলো। আমি কি করব আবির? আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে আমার বাবা, আমার পরিবার, আরেকদিকে তুমি, আমার বিশ্বাস। আমি কাকে বেছে নেব? আবির ধীরে ধীরে নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আপনাকে কাউকে বেছে নিতে হবে না নীলা। আপনি শুধু নিজের বিবেকের কথা শুনবেন। যা আপনার কাছে সঠিক বলে মনে হবে আপনি তাই করবেন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যাই সিদ্ধান্ত নিন না কেন, আমি সবসময় আপনার পাশে থাকবো বন্ধু হিসাবে। বন্ধু, এই একটাই শব্দই যেন তাদের সম্পর্কের সব জটিল সমীকরণকে সহজ করে দিল। লীলা আবিরের কাঁধে মাথা রেখেই এক অদ্ভুত শান্তি খুঁজে পেল। তার মনে হলো এই কাঁধটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। তাদের মধ্যে তৈরি হলো এক গভীর মানসিক সংযোগ, বা কোনো স্ট্যাটাস বা পরিচয়ের ঊর্ধ্বে। পরদিন ভার্সিটির করিডোর। ক্লাস শেষ করে আবির আর নীলা একসাথে হেঁটে আসছিল। তারা প্রজেক্টের ফাইনাল রিপোর্ট জমা দেওয়া নিয়ে কথা বলছিল। তাদের মধ্যে এখন আর আগের সে দূরত্বটা নেই, বরং একটা সহজ স্বাভাবিক বন্ধুত্ব তৈরি হয়েছে। নীলার মুখে হাসি আর আবিরের মুখে দুষ্টুমি। তাহলে ফাইনালি আমাদের প্রজেক্ট শেষ হলো।
আমার তো মনে হচ্ছিল মফিজ স্যারের এই প্রজেক্ট করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আপনার জীবন শেষ হবে কেন? জীবন তো এখন শুরু। সামনে আরও কত প্রজেক্ট বাকি আছে। যেমন ধরেন প্রজেক্ট আবিরকে কিভাবে সহ্য করা যায়। ও প্লিজ, ওই প্রজেক্টে আমি অলরেডি A+ পেয়ে গেছি। এখন বরং নতুন প্রজেক্টে হাত নেওয়া উচিত, নীলাকে কীভাবে হাসানো যায়। বাহ, আপনি তো দেখি দিন দিন বেশ মজার কথা বলতে শিখেছেন। আমার সঙ্গ বলে কথা। তাদের এই হাসি খুশি আলাপচরিত দূর থেকে দেখছিল রাশেদ। তার চোখ দুটো যেন ছানা বড়া হয়ে গেছে। সে দৌড়ে এসে আবিরের পথ আটকালো। কি রে দোস্ত, কাহিনী কি? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি যা দেখতেছি তাই সত্যি? কি স্বপ্ন দেখলে আবার? দেখিস আবার জন্য মুরগি ডিমের স্বপ্ন দেখিস না। এই হিসাব কিন্তু এখনো মেলে নাই। ফাইজলামি রাখ, আমি সিরিয়াসলি কইতাছি। কুইন এলিজাবেথের লগে তোর এত ভাব কেমনে হইল? কয়দিন আগেও তো তোকে দেখলে মনে হইতো ভারত পাকিস্তানের বর্ডারে খাড়ায় আসোস, আর আইসকা দেখি পুরাই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের সিন চলতেছে। ঘটনা কি খুলে বলবি? তোমার বন্ধুকে জিজ্ঞাসা না করে আমাকে জিজ্ঞাসা করতে পারো রাশেদ। আবির আর আমি এখন খুব ভালো বন্ধু। বন্ধু? আপনি মানে আপনি ওর বন্ধু, যার গায়ে চা ফালানোর? আরে চুপ কর, কি সব পুরান কথা ঠান্দাসস। যা হয়েছে ভুলে যা। আমরা এখন পার্টনার, তাই না ম্যাডাম? পার্টনার তো বটেই, তবে এখন আর ম্যাডাম নই, শুধু নীলা। কথাটি বলে নীলা আবির আর রাশেদকে বিদায় জানিয়ে চলে গেল। রাশেদ হাঁ করে নীলার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তারপর সে আবিরের দিকে এমনভাবে ঘুরল যেন সে কোনো গোয়েন্দা। আবির, সত্যি কইরা বলবি, তুই এই মাইয়ারে জাদু করছস তাই না? নাইলে এই মাইয়া তোর মতো একটা মানে আমাগো মতো একটা সাধারণ ছেলের লোকে এত সহজে মিশে যাইব, এইটা তো হইতে পারে না। ডাল মে কুছ কালা নেহি, পুরা ডাল হি কালা হ্যায়। আরে না দোস্ত, কোনো জাদু টাদু করিনি। আসল কথা হইল মায়েরা আসলে অতটা খারাপ না যতটা আমরা ভাবতাম। ওর মনটা খুব ভালো। মন ভালো? যেই মাইয়া তোরে সবার সামনে ধাক্কা মেরা ফালাই দিছিল তার মন ভালো? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমার তো সন্দেহ হইতাছে তুই আসলে আবির না, তুই আবিরের মতো দেখতে অন্য কেউ। এলিয়েন টেলিয়েন না তো আবার? আবির হাসতে হাসতে রাশেদের ঘাড়ে হাত রেখে বলল, চল তোরে আইসকা ক্যান্টিনে খাওয়াবো, তাইলে বুঝবি আমি আসল আবির কিনা। তবে বিলটা কিন্তু তুই দিবি। ওই দেখ, আবার বাটপারি শুরু করছে। বিল আমি দিমু কেন? তুই এত বড় পাখি মারলি, ট্রিট তো তোর দেওয়া উচিত। আবির হাসতে হাসতে রাশেদকে নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা দিল। সে রাশেদের সব প্রশ্ন সব কৌতুক হেসে উড়িয়ে দিল। রাশেদের মনে একটা সন্দেহের বীজ দানা বেঁধে গেল। সে বুঝতে পারছিল আবির নিশ্চয়ই এমন কিছু একটা লুকাচ্ছে যা আমি জানি না। নীলার মতো একটা মেয়ের এই আকস্মিক পরিবর্তন কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। রাশেদ মনে মনে ঠিক করল এই রহস্যের শেষ তাকে দেখতেই হবে। 2 দিন পর আহাদ টাওয়ারের সর্বোচ্চ তলায় চেয়ারম্যানের বিলাসবহুল অফিস। কাঁচের দেয়ালের ওপাশে অস্তগামী সূর্যের আলোয় ঢাকা শহরটাকে সোনালি দেখাচ্ছে। অফিসের ভিতরে দামি চামড়ার চেয়ারে মুখোমুখি বসে আছে বাবা ছেলে আহাদ হোসাইন এবং আবির। তাদের সামনে খোলা চৌধুরী টেক্সটাইলের ফাইলটা। বাবা, আমি ফাইলটা আবার দেখেছি। চৌধুরী টেক্সটাইলসের ফান্ডামেন্টাল খুব স্ট্রং। ওদের মেশিনারি পুরনো হলেও কোয়ালিটি বেশ ভালো। শুধু ম্যানেজমেন্টের কিছু ভুল সিদ্ধান্ত আর আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় ওরা পিছিয়ে পড়েছে। আমার মনে হয় ওদের যদি একটু সাপোর্ট দেওয়া যায় ওরা আবার ঘুরে দাঁড়াতে পারবে। তা আমিও দেখেছি, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। হাবিব, এই কোম্পানির প্রতি তোমার হঠাৎ এত আগ্রহের কারণ কি? দেশে তো আরও অনেক ডুবন্ত কোম্পানি আছে, তাদের ছেড়ে তুমি চৌধুরী গ্রুপকে নিয়ে কেন তো চিন্তিত? কারণ এই কোম্পানির সাথে নীলার পরিবার জড়িয়ে আছে, আর নীলা আমার বন্ধু। শুধু বন্ধু নাকি তার চেয়েও বেশি কিছু? সেদিন অফিসে মেয়েটার চোখে আমি যা দেখেছি সেটা শুধু বন্ধুত্বের চেয়েও বেশি ছিল আবির। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার বাবা, কিন্তু আমি এখানে কোনো ব্যক্তিগত সম্পর্কের খাতিরে আসিনি। আমি একজন বিজনেসম্যান হিসেবেই আপনার সাথে কথা বলছি। চৌধুরী টেক্সটাইলকে সাহায্য করলে এটা আমাদের জন্য একটা লাভজনক বিনিয়োগ হতে পারে, কিন্তু আমি এটাও জানি আসলাম চৌধুরী লোকটা সুবিধার নয়। সে তার নিজের মেয়ের জীবন নিয়েও ব্যবসা করতে পিছু পাওয়া হবে না। আমি চাই না আমার ছেলে এমন কোনো পরিবারের সাথে জড়াক যেখানে সম্পর্কের চেয়ে টাকার মূল্য বেশি। আমি জানি বাবা, আমি সব কিছু জানি। নীলা আমাকে আঙ্কেলের সব পরিকল্পনার কথা বলেছে।
বলেছে? তারপরে তুমি ওদের সাহায্য করতে চাইছো? আমি ওদের সাহায্য করতে চাইছি না বাবা, আমি নীলাকে সাহায্য করতে চাইছি। আমি চাই না ও ওর বাবার লোভের শিকার হোক। তাই আমি আজ আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আপনি কি আগামীকাল আঙ্কেলকে আমাদের অফিসে আসতে বলবেন? আমি তার সাথে একা কথা বলতে চাই। পরদিন সকালে আসলাম চৌধুরী প্রায় উড়ে এসে আহার টাওয়ারে পৌঁছালেন। তিনি ভেবেছিলেন হয়তো ডিল সংক্রান্ত কোনো সুখবর আছে, কিন্তু আবিরের অফিসের চেম্বারে ঢুকে তিনি অবাক হলেন। আবির একাই বসে আছে, তার পরনে সাধারণ টি শার্ট আর জিন্স, তার চেহারায় সেই ভার্সিটির সরল ছেলেটার ছাপ। আবির বাবা, তুমি এখানে? চেয়ারম্যান সাহেব কোথায়? আঙ্কেল বসুন। বাবা আজ আসবেন না, আপনার সাথে কথা বলার আমি বলবো। আবিরের এই কর্তৃত্বপূর্ণ আচরণে আসলাম চৌধুরী কিছুটা দমে গেলেন। আঙ্কেল, আমি জানি আপনি নীলাকে নিয়ে কি পরিকল্পনা করেছেন। আমি এটাও জানি আপনি শিখদের গ্রুপের আরমানের সাথে নীলার বিয়ের কথা এগিয়েছিলেন। আপনি নীলাকে আপনার ব্যবসার একটা গুটি ছাড়া আর কিছুই ভাবেননি। না না বাবা, তুমি ভুল বুঝছো। আমি তো শুধু নীলার ভবিষ্যৎ। থাক আঙ্কেল, আর অভিনয় করতে হবে না। আমি আপনার সব কথা নীলার মুখ থেকে শুনেছি। এখন কাজের কথায় আসি। আমরা মানে আহাদ গ্রুপ আপনার কোম্পানিতে বিনিয়োগ করতে রাজি আছে। এই কথা শোনার সাথে সাথে আসলাম চৌধুরীর চোখে মুখে লোভের ঝিলিক খেলে গেল। কিন্তু আমার একটা শর্ত আছে, এবং এই শর্ত যদি আপনি না মানেন তাহলে এই ডিল তো হবেই না, বরং আমি এটা নিশ্চিত করব বাংলাদেশে কোনো ব্যাংক বা কোম্পানি যেন আপনাদের আর একটা টাকাও লোন না দেয়। বলো বাবা, কি শর্ত তোমার? আমার শর্ত একটাই, আজকের পর থেকে আপনি নীলাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনোদিন কোনোভাবে জোর করবেন না। সে কাকে বিয়ে করবে, কি পড়বে, কি করবে, সেটা হবে সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্তে। আপনি তাকে কোনোদিন আপনার ব্যবসার সিঁড়ি হিসেবে ব্যবহার করার কথা মাথাতেও আনবেন না। আপনি কি আমার শর্তে রাজি আছেন? আসলাম চৌধুরী স্তব্ধ হয়ে আবিরের দিকে তাকিয়ে রইলেন। যে ছেলেটাকে তিনি একটা সাধারণ বোকা ছাত্র ভেবেছিলেন, তার ভিতরের এই পরিণত দৃঢ় রূপটা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই ছেলের সাথে চালাকি করে যেটা সম্ভব নয়। তিনি অনুতপ্ত হয়ে মাথা নিচু করলেন। আমি আমি রাজি বাবা, আমি তোমার শর্তে রাজি। আমি বুঝতে পেরেছি আমি আমার মেয়ের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দিও। আমার কাছে মাপ চাই লাভ নেই আঙ্কেল, তাহলে নিজের মেয়ের কাছে মাপ চেয়ে নেবেন, তাহলে হয়তো শান্তি পাবেন। আরও 2 দিন পর ভার্সিটির সেই চিরচেনা ক্যান্টিন। আবির, রাশিদ আর তাদের বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। পরিবেশটা আগের মতোই আছে, কিন্তু আবিরের মনের ভেতরটা বদলে গেছে। সে ঠিক করেছে আজ সে আর কোনো কিছুই লুকাবে না। কিরে আবির, তুই তো আজকাল পুরাই লাপাত্তা, ফোন দিলেও পাই না। নীলার ম্যাডামের সাথে পিরিতি কইরা কি আমাকে একেবারে ভুললাই গেলি নাকি? আরে না দোস্ত, তোদের কি ভোলা যায় নাকি? একটু কাজে আটকে পড়েছিলাম। কি এমন কাজ রে তোর? আমাদের তো সারাদিন ক্লাস অ্যাসাইনমেন্ট করেই দিন শেষ, আর তুই তো ভাব মারিস যেন দেশের প্রধানমন্ত্রী তুই। প্রধানমন্ত্রী না, তবে এর চেয়ে কমও কিছু না। শোন, তোদের সবাইকে আমার একটা কথা বলার আছে। আবিরের গম্ভীর গলা শুনে সবাই চুপ হয়ে গেল। আমি আসলে তোদের কাছে আমার আসল পরিচয়টা এতদিন লুকিয়ে রেখেছি। আমি আসলে গ্রামের কোনো সাধারণ ছেলে নই। তাই নাকি? তাইলে তুই কি শহরের পোলা? এই কথা আমরা তো ভাবছি তুই না জানি কি কবি। না রাশেদ, শুধু শহরের ছেলে না। আমার বাবা হলেন আহাদ গ্রুপের চেয়ারম্যান, আহাদ হোসেন। কথাটি বলার সাথে সাথে ক্যান্টিনের টেবিলটাতে যেন পিনপতন নীরবতা নেমে এলো। রাশিদ আর তার বন্ধুরা প্রথমে কয়েক সেকেন্ড আবিরের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর সবাই হো হো করে একসাথে হাসিতে ফেটে পড়লে। ওরে আল্লাহ, আমি আর পারতেছি না দোস্ত, এইটা তো এই বছরের সেরা জোকসটা বললি। তুই তুই আহাদ গ্রুপের মালিকের পোলা? তাইলে তো আমি বিল গেটসের নাতি। আবির, তোর মাথায় কি স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি? নীলার সাথে মিশে তোরও দেখি মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবির চুপচাপ তাদের হাসি দেখছিল। সে পকেট থেকে তোর ফোনটা বের করে একটা কল দিল। জামাল চাচা, আপনি কি একটু ক্যান্টিনের সামনে আসতে পারবেন? হ্যাঁ, আপনার মার্সিডিসটা নিয়ে আসুন। 5 মিনিট পর ক্যান্টিনের বাইরে একটা ঝকঝকে কালো মার্সিডিজ এসে থামলো। স্যুট পরা একজন লোক গাড়ি থেকে নেমে এসে আবিরের টেবিলের সামনে দাঁড়িয়ে খুব সম্মানের সাথে বলল, স্যার, আপনি আমাকে ডেকেছেন? এই দৃশ্য দেখে রাশেদ আর তার বন্ধুদের হাসিটা যেন মুখে শুকিয়ে গেল। তারা অবিশ্বাসের দৃষ্টিতে একবার আবিরের দিকে আর একবার সেই লোকটার দিকে গাড়ির দিকে তাকাতে লাগলো। এখন কি তোদের বিশেষ হয়েছে? রাশেদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে আবিরের কাছে এসে তার মাথায় সজোরে একটা চাঁটি মারল। হারামজাদা, বদমাস, তুই এত বড় একটা কথা আমার কাছে এতদিন লুকায় রাখছস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? চল, আজকে তোর টাকায় 5 স্টার হোটেলে খামু,
আর বিল যদি 1 লাখ টাকার কম আসে তাইলে তোর খবর আছে। রাশেদের এই কথায় পুরো পরিবেশটা আবারও হালকা এবং মজাদার হয়ে উঠল। সবাই মিলে আবিরকে জড়িয়ে ধরল। তাদের বন্ধুত্বে কোনো টাকার দেয়াল উঠল না, বরং সেটা আরও মজবুত হলো। এইভাবেই এক শান্ত সন্ধ্যায় ধানমন্ডি লেকের পাড়ে একটা বেঞ্চিতে পাশাপাশি বসে আছে আবির আর নীলা। লেকের পানিতে অস্তগামী সূর্যের লাল আভা পড়ে এক অসাধারণ দৃশ্যের জন্ম দিয়েছে। তাদের দুজনের মধ্যে একরাশ নীরবতা, কিন্তু সেই নীরবতাটাও খুব সুখের। নীলা আবিরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, ধন্যবাদ আবির, তুমি যা করেছো আমার আর আমার পরিবারের জন্য, তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। আবার সে ধন্যবাদ? আমি তো আগে বলেছি আমি যা করেছি বন্ধুর জন্য করেছি। এর মধ্যে ধন্যবাদ আসার তো কোনো কারণই নেই। বন্ধু, শুধু বন্ধুই কি? নীলার এই প্রশ্নে আবির তার দিকে তাকালো। নীলার চোখে একরাশ মায়া আর ভালোবাসা। জানো আবির, আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন তোমাকে আমার কি মনে হয়েছিল? একটা গেও, অশিক্ষিত, আনস্মার্ট ছেলে। আমি তোমার উপর রাগ দেখিয়েছি, তোমাকে অপমান করেছি, কারণ আমি ভাবতাম আমার স্ট্যাটাসের পাশে তুমি কিছুই না। কিন্তু আমি ভুলছিলাম, তাহলে এখন কি মনে হয়? খুব ভুলছিলাম। এখন মনে হয় আমি তোমার স্ট্যাটাসের পাশে কিছুই না। কিন্তু মজার ব্যাপার কি জানো, আমি আহাদ গ্রুপের ভবিষ্যৎ মালিক আবির হোসেনকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি ক্যান্টিনের সেই সহজ সরল ছেলেটাকে, যার ময়লা রুমালে আমার দামি জুতা মুছে দেওয়ার মতো বড় একটা মন ছিল। আমি তোমার টাকা বা পরিচয়কে নয়, আমি তোমার এই সরল মনটাকে ভালোবেসেছি আবির। নীলার মুখ থেকে ভালোবাসার এই অকপট স্বীকারোক্তি শুনে আবিরের হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। সে এতদিন ধরে ঠিক এই কথাটাই শোনার জন্য অপেক্ষা করছিল। সে জানে নীলা তাকে তার টাকার জন্য ভালোবাসেনি, যেটা সে যখন তার বাবার ওই ষড়যন্ত্রের কথাটা আবিরকে এসে বলে দিয়েছিল, সেদিনই আবির বুঝতে পেরেছিল। আবির নীলার আরও কাছে সরে এসে বলল, আর আমি কি ভালোবেসেছি জানেন? আমি ভালোবেসেছি ক্লাসের সেই অহংকারী মেয়েটাকে, যার রাগের আড়ালে একটা নরম মন লুকিয়েছিল। আমি ভালোবেসেছি সেই নীলাকে, যে বিপদে পড়ে বন্ধুদের ছেড়ে চলে যেতে দেখলেও নিজের আত্মসম্মান বিসর্জন দেয়নি। আমি আপনার বাইরের রূপকে নয়, আপনার ভেতরের জেদ আর সাহসটাকে ভালোবেসেছি নীলা। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। কোনো শব্দের প্রয়োজন হলো না, তাদের দুজনের চোখেই তাদের মনের সব কথা বলে দিল। আবির ধীরে ধীরে নীলার কপালে একটা চুমু খেলো। লেকের শান্ত জল আর বিকেলের সেই আলো সাক্ষী হয়ে রইল তাদের পবিত্র ভালোবাসার প্রথম প্রকাশে।